হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম জি স্যার। স্যার। জি স্যার। আজকের ক্লাসটা লম্বা, আপনার বন্ধুদের তাড়াতাড়ি খবর দেন, তাড়াতাড়ি খবর দেন। জি স্যার, বলা হয়েছে স্যার, জয়েন হবে স্যার। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, অনেক সময়। হ্যাঁ, বলেন যে আজকে লাস্ট ক্লাস, এটাই। আচ্ছা, আজকে লাস্ট ক্লাস। হ্যালো, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। 12 জন, বাকিরা কই? একটু খবর দেন, তাড়াতাড়ি খবর দেন বন্ধুদেরকে। আমাদের পরীক্ষার রুটিন দেখছেন আপনারা? পরীক্ষার রুটিন দেখছেন? জি স্যার। হ্যাঁ, পরীক্ষার রুটিন ঠিক আছে? আচ্ছা স্যার। Okay. 409-এর পরে দুদিন গ্যাপ আছে না? জি স্যার। স্যার আমাদের 409 এর পরে 312 একটা আমরা এক্সট্রা নিচ্ছি, ওইটা আছে স্যার পরের দিন। 300? 312 স্যার, হিউম্যান নিউট্রিশন 2। ওটা তো দেখলাম না। 192। স্যার ওইটা আমাদের এক্সট্রা নিয়েছি তো, মানে অনেকেই, মেজরিটি। ওকে। কত সময়, কত তাহলে? 409 কত? 409 কয় তারিখে পরীক্ষা? 409 এর পরের দিন ওইটা। 409 31 তারিখে না? স্যার 30 তারিখে স্যার। স্যার 30 তারিখ 12টা থেকে 1:30টা স্যার। 30 তারিখ 409, তাই না? জি স্যার। আর 2 তারিখ হচ্ছে 306। জি স্যার। অনেকে বলতেছেন যে আপনাদের মাঝখানে এক্সট্রা এক্সট্রা ক্লাস আছে বা পরীক্ষা আছে, তাহলে 306 গ্যাপ হচ্ছে একদিন, তাই না? জি স্যার। হুম। তাহলে সলিউশন কি? কোনো সলিউশন আছে? এর সলিউশন কি? স্যার যারা এক্সট্রা কোর্স নিয়েছে স্যার তারাই বলতে পারবে স্যার। বলেন, আপনাদের কোনো ভাবে হেল্প করতে পারি, এবং বলেন। তার সমাধান হতে পারে যদি একদিন বাড়ায় দেওয়া পসিবল হয় বা সুযোগ থাকে স্যার। একদিন কেন? আপনার চাইলে আমি 7 দিন বাড়িয়ে দিতে পারি। তারপরে স্যার একটা রুলস আছে না, আমরা তো বললেই আর হবে না, বা আমাদেরও আসলে অন্যায় আবদার করা উচিত না। আপনি বলেন সেভাবে আমি ইয়ে করতে পারি, তাই না? বুঝি। আমি তো পরীক্ষা বলে, হ্যাঁ ঠিক আছে। স্যার এক্সট্রা কোর্সটা আসলে যাদের আছে ওনারাই ভালো বলতে পারবেন কোনটা হলে ভালো হয়। এক্সট্রা কোর্সটা কতজনের আছে এটা আমি জানতে চাচ্ছি। স্যার 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 অর্ধেক 192 অর্ধেক ব্যাচে স্যার। প্রায় 70 60 70%। আপনাদের এক্সট্রা কোর্সটা কতজনের আছে আমাকে
ওই 409 30 তারিখ, আর 412 হচ্ছে আপনি ওই কোর্সের যে কোর্সটা ওটা ওটা কয় তারিখে, এর পরের দিন, তাই না? 31 তারিখ। হ্যাঁ, কত জনের আছে? আজকে ক্লাস শেষ করে, আমার ক্লাস শেষ করে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল জানাই দিয়ে সেক্ষেত্রে হলে রিশিডিউল করতে হবে, সমস্যা নেই, সব করা যাবে। চলে যান আসছি। হ্যালো, জি স্যার। দেখুন তো আমার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা, আপনাদের শেয়ার হয়েছে কিনা? স্যার এখনো শেয়ার হয় নাই। এখন দেখেন তো, এখন দেখেন তো কি অবস্থা। শেষ স্যার হয়েছে স্যার। ওকে, সবাই আসছে, সবাইকে আসতে শুরু করবো, ক্লাসটা শুরু করি। হ্যাঁ, বাকি যদি পরে আসে, যারা পরে আসবে পরেরটা পরে দেখা যাবে। স্লাইডে কি লেখা আছে বলুন তো, কি লেখা আছে? স্যার পেনিসিলিন একটা স্যার অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক, একটা অ্যান্টিবায়োটিক। হ্যালো, পেনিসিলিন তো সবাই আমরা ইউজ করতেছি। অ্যান্টিবায়োটিক কি জিনিস সবাই আমরা ইউজ করতেছি, সবাই খাই। অ্যান্টিবায়োটিক খাই নাই, অ্যান্টিবায়োটিক নেয় নাই, এরকম কেউ আছে? একেবারে নেই নাই সেরকম বোধহয় কেউ নাই। ওকে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে অনেকে জানেন, অনেকে জানেন না, তাই না? জি স্যার। আমরা পড়ছিলাম না যে একটা অ্যাগোনিস্ট এবং অ্যান্টাগনিস্ট। অ্যান্টি মানে কি? অ্যান্টি মানে বিপরীত বন্ধু না স্যার। শত্রু? হ্যাঁ, শত্রু, বিপরীত। বিপরীত, অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, দেখেন কারো একটা জায়গায় টিভির সাউন্ড আসতেছে। হ্যালো, হ্যালো, জি স্যার। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এই যে পেনিসিলিনটা একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে সেমি সিনথেটিক। ন্যাচারাল দিয়ে খুব সহজেই বুঝতে পারেন। ন্যাচারাল মানে এটা ন্যাচারে পাওয়া যায় বা ন্যাচারাল অবস্থা থাকে, অথবা কোনো ইয়ে না আছে। আর সেমি সিনথেটিক, সেমি মানে কি? সেমি মানে পুরোপুরি স্যার সিনথেটিক না স্যার, মানে কেমিক্যালি স্যার, মানে হ্যাঁ, ল্যাবে তৈরি করা হয়েছে কিন্তু স্যার নেচার থেকে অকারিং করে। গুড গুড। এই যে দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে যে একটা হচ্ছে অ্যাসিড লেভেল, একটা হচ্ছে অ্যাসিড রেজিস্ট্যান্স। আর একটা এই যে সেমি সিনথেটিক এবং ন্যাচারাল মধ্যে মেইন পার্থক্য হচ্ছে সেমি সিনথেটিকটা পেনিসিলিনের রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে মেইন পার্থক্য। এইটা হচ্ছে অনেকগুলো পার্থক্য আছে, তার মধ্যে এইটা হচ্ছে পেনিসিলিনের রেজিস্ট্যান্স। পেনিসিলিনের রেজিস্ট্যান্স এইটা হচ্ছে অনেকগুলো, শুনুন না যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শব্দটা শুনছেন না? জি স্যার। হ্যাঁ, জি সেই স্যার। ক্ষেত্রে এই পেনিসিলিনের রেজিস্ট্যান্স এইটা হচ্ছে যে কারণে আমরা সেমিসিনথেটিক ইউজ করি। আমরা আস্তে আস্তে দেখি। এই দেখেন পেনিসিলিনের স্ট্রাকচার, এটা 6 অ্যামিনো, এই যে 6 অ্যামিনো পেনিসিলিক অ্যাসিড। এটা একটা ডিসকভারি, অনেক ডিসকভারিতে যাচ্ছি না। এটা হচ্ছে স্ট্রাকচার। এই ডিসকভারিটা কিভাবে হয় জানেন? আলেকজান্ডার ফ্লেমিং উনি ডিসকভার করছিল এটা। অ্যাসিড ওটা অ্যান্টিবায়োটিকটা, বিশেষ করে পেনিসিলিনটা একটা আবিষ্কারটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টাল ডিসকভারি। ওইদিকে যাচ্ছি না। এই যে পেনিসিলিন স্ট্রাকচারের মধ্যে কয়টা রিং আছে? একটা এ রিং, বি রিং, এই দুটো রিং আছে না? হ্যালো, জি স্যার। জি স্যার। এ রিং, বি রিং। এই যে বি রিংটা আছে, এই দুটো রিং, এই এ রিংটার নাম একটা আছে থায়াজিডিল রিং, আর বি রিং এর নাম হচ্ছে বিটা ল্যাকটাম রিং। এই 2 নম্বর রিংটা হচ্ছে বিটা ল্যাকটাম রিং। আর এই যে বিটা ল্যাকটাম রিং, এইটা হচ্ছে মেইন রিং অফ পেনিসিলিন। এইটাই ওই যে বি নম্বর রিংটা, এই রিংটাই হচ্ছে, এই রিংটা কি রিং? হ্যালো,
স্যার Main ring, পেনিসিলিনের sir. বেস মানে মেইন রিং। হ্যাঁ, এইটা দেখেন, এটা মানুষ কিভাবে খেয়াল রাখে। এই যে একটা ঘর, এই ঘরের সাথে একটা রান্নাঘর, ঠিক আছে, রান্নাঘর এরকম থাকে না, একটা ঘর, এটা হচ্ছে বি রিং, আর রান্নাঘর হচ্ছে এ রিং। এই যে বি রিংটা, এই বি রিংটা হচ্ছে বিটা ল্যাকটাম রিং, একটু পরে আসবো। এই রিংটা হচ্ছে আসল রিং, এইটাই কাজ করে। এখন এই যে অ্যান্টিবায়োটিক, এটা কিসের উপর কাজ করে? ব্যাকটেরিয়ার উপর না ভাইরাসের উপর? স্যার ব্যাকটেরিয়ার উপর। ব্যাকটেরিয়ার উপর। যদি ব্যাকটেরিয়ার উপর কাজ করে, কিভাবে কাজ করে একটু আমরা দেখি। এই আপনি জানেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এই দুটোর মধ্যে পার্থক্য, অনেকগুলো পার্থক্য আছে। আমাদের একটা দেখবেন, স্যার এটাতে পেপটিডোগ্লাইকান স্যার লেয়ারটা স্যার থিক আর থিন ওইটা। হ্যাঁ, পজিটিভের মধ্যে ঠিক, আর গ্রাম নেগেটিভের মধ্যে থিন। 10. তিন। গ্রাম পজিটিভের মধ্যে পেপটিডোগ্লাইকেন লেয়ারটা হচ্ছে সবার উপরের লেয়ার, কিন্তু নেগেটিভের মধ্যে ওই পেপটিডোগ্লাইকের উপরে আরো আরো এই যে আউটার মেমব্রেন আছে। এটা হচ্ছে প্রোটিন একটা পার্থক্য। হ্যাঁ, লিপিড কোড, লিপিড বাইলেয়ার। হ্যাঁ লিপিড এখানে ওই ওই ছবিটা দেখেন, এই প্লাজমা মেমব্রেন, ফ্যাটি অ্যাসিড, এই দেখেন সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, এই যে প্লাজমা মেমব্রেন দুই জায়গাতে আছে, তাই না? এই যে পজিটিভের ক্ষেত্রে শুধু পেপটিডোগ্লাইকেন অনেক থিক, আর নেগেটিভের ক্ষেত্রে কি হয়? পেপটিডোগ্লাইকেন ওয়ানটা অনেক থিন। এই যে নেগেটিভের ক্ষেত্রে এর বাইরেও কিছু আছে, এর বাইরে কিছু আছে। এটা যে মলিকুল আছে পরিন, এই পরিনের ভিতর দিয়ে আসে, পরিনের ভিতর দিয়ে ভিতরটাকে সর্বনাশ করে যায়। কিভাবে করে সেটা দেখি একটু আমরা। এই যে আমরা যখন ব্যাকটেরিয়া, আমরা হ্যালো পেনিসিলিন যখন দেই, পেনিসিলিন দিলে হয় কি, এই বিটা ল্যাকটাম রিং এর মধ্যে পরিনটা ভিতরে ঢুকে যে সে ওই সেল ওয়ালটা সিনথেসিস করতে। এই দেখেন এখানে যে পরিনটা ভিতরে ঢুকলে এইটা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল যে ঢুকতে সে সে কি করে, সেল ওয়াল সিনথেসিসকে সে বাধা দেয়, সেল ওয়ালটাকে সে ইয়ে করে, সেল ওয়ালটাকে সে ভেঙে দেয়। একটা বাড়ির যদি সেল ওয়াল না থাকে, তাহলে বাড়িটা কি ধ্বংস হবে না? ধ্বংস হবে না? স্যার প্রোটেকশন থাকবে না তখন আর। হ্যাঁ। আর যদি সে ঠিক তেমনি ভাবে একটা ব্যাকটেরিয়ার যে একটা সেল ওয়াল থাকে, আমি সেলটাকে যদি সেলটাকে যদি ভাঙে দেই, লাইসিস করে দেই, সেই ব্যাকটেরিয়ার কোনো পাওয়ার থাকলো? না স্যার। এইটাই আমাদের মেকানিজমটা কি করে, এইটা আর কোনো কাজ না। এই এই যে অ্যান্টিবায়োটিক গুলো দুই ধরনের, একটা হচ্ছে যে ব্যাকটেরিওসাইডাল, আর একটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। ব্যাকটেরিওসাইডাল মানে কি জানেন? স্যার পুরোপুরি ধ্বংস করে দেয় স্যার। পুরোপুরি ধ্বংস করে। আর একটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। স্ট্যাটিক মানে স্যার ওর ওই যে গ্রোথটা আর এইটা মানে গ্রোথ আর ডেথ সমান থাকে। হ্যাঁ, গ্রোথ আর ডেথ সমান থাকে না, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে কি, ওই যতটা ব্যাকটেরিয়া আপনার লিমিট শরীরে করে আছে, রাখে। হ্যাঁ অতটাই থাকবে, নতুন করে তৈরি হবে না। মানে স্ট্যাটিক মানে আপনি পার্শিয়ালি, আমরা আপনি রাইট, গ্রোথ আর ডেথ যদি সমান থাকে, তাহলে ব্যাকটেরিয়াটা একদম একদম সমান সমান থাকবে। আর যদি সমান না থাকে, ব্যাকটেরিয়া বাড়তেই থাকবে। ব্যাকটেরিয়া যদি একটা ব্যাকটেরিয়া যদি এখন শুরু হয়, 12 ঘন্টা পরে বা 24 ঘন্টা পরে একটা থেকে কয়টা ব্যাকটেরিয়া হয়? স্যার প্রায় একটা থেকে 20-30 মিনিটে স্যার একটা মানে ডাবল হয়ে যায়, তাহলে স্যার না সেক্ষেত্রে না, তো স্যার একটা একটা অভার না, যদি আমি বললাম যে 24 ঘন্টায় একটা ব্যাকটেরিয়া থাকে, 12 থেকে 14 ঘন্টার পরে কয়টা কয়টা ব্যাকটেরিয়া হয়? 14 ঘন্টা পর 40-50টা। 40-50টা না, স্যার এক 40 কোটি, মিনিটে একটা। 1 কোটি হয়, 1 কোটি, কোটি। লক্ষ লক্ষ হয়, লক্ষ 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 লক্ষ। স্যার, একটা থেকেই স্যার। একটা থেকে হ্যাঁ, স্যার একটা 20 থেকে মিনিটে স্যার ডাবল হয় না স্যার, 20 থেকে 30 মিনিটে সেল ডিভিশন। বা সেটাই বললাম, একটা থেকে 20 মিনিট হচ্ছে 2টা, 40 মিনিট হচ্ছে 4টা, 40 মিনিট, ও 60 মিনিট হচ্ছে 8টা। এইভাবে গণে দেখেন যে স্যার 14 ঘন্টায় কতটা হয়, আপনি নিজে নিজে হিসেব করেন। যে কারণে এখান থেকে জীবন থেকে শিক্ষা নেন। এই যে ব্যাকটেরিয়া, যে সমস্ত মানুষ স্যান্ডউইচ, তারপরে যে কাঁচা জিনিসের মধ্যে ব্যাকটেরিয়া রাতে জন্ম করে, মানে হোটেলে সালাদ কাটা রাখছে, সালাদ কাটাচ্ছে সকাল 7টার সময়, সেই সালাদ যদি বিকেল 8 ঘন্টা বা 10 ঘন্টা পরে খান, তাহলে যদি একটা ব্যাকটেরিয়া ওই সময় থাকে, তাহলে বিকেল বেলা কি হবে, কতটা ব্যাকটেরিয়া হবে? লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া হবে। আপনার আপনার ডায়রিয়া হওয়ার জন্য যথেষ্ট, ডায়রিয়া হওয়ার জন্য যথেষ্ট। তো যে কোনো খাবার দাবার খাবেন, যেগুলো খোলা জিনিস বা যেখানে ব্যাকটেরিয়া গ্রো হওয়ার সম্ভাবনা বেশি, হলে হিসাব করবেন যে এটা কখন তৈরি করছে। যে কারণে বাইরে যদি যান কখনো, চেষ্টা করবেন সালাদ না খাওয়ার জন্য, সালাদ না খাওয়ার জন্য। এইটা হচ্ছে ব্যাকটেরিয়া ছড়ানো, পেট খারাপের সবচেয়ে 1 নম্বর কারণ। কিভাবে হয়? হ্যালো নিত্য, আপনার জি সব স্যার। স্টুডেন্ট, হ্যাঁ সব স্টুডেন্ট আপনার দেখবেন যে আমি বললাম যে আমরা ল্যাবে কাজ করছি, তো আমরা রাতের মধ্যে একটা ব্যাকটেরিয়া দিয়ে যাইতাম, পরের দিন এসে দেখলাম যে লক্ষ 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 লক্ষ, পরের দিন সকাল 8টার সময়, রাত 8টা থেকে সকাল 8টা, এই এর মধ্যে হিসাব করে দেখেন কতটা আসে। ঠিক আছে, লক্ষ 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 ব্যাকটেরিয়া চলে আসে। তো এই জি যে স্যার। যেটা ব্যাকটেরিয়া সিডাল, সমস্ত ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে, আর ব্যাকটেরিয়া স্টাডিক, সে জন্ম মৃত্যু সমান হবে, একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত রেখে দিবে। এই দেখেন
আমি বললাম না পেপটিডোগ্লাইকেন লিঙ্ক, পেপটিডোগ্লাইকেন, এটা হচ্ছে এই যে একটা এসিটাইল গ্লুকোসামিন আর এসিটাইল মিউরামিক অ্যাসিড, আমরা বলি ন্যাগ আর ন্যাম, এই যে লিঙ্কেজ। হ্যালো, দেখতেছেন আপনি? এই যে উপরে জি স্যার। উপরে একটা লেয়ার, নিচে একটা লেয়ার, নিচে একটা লেয়ার, এই লেয়ার গুলো আমাদের লিঙ্ক আপ থাকে, এই লিঙ্ক আপ থাকে, লিঙ্ক আপ থাকে। আপনার এসকস্টেপ বা কস্টেপ কস্টেপ দেখছেন চোখে? কস্টেপ বা এসকস্টেপ যেটাই বলেন না কেন, জি স্যার। সাদা, যদি সাদা হয় তো একটা কস্টেপের নিচের দিকে কি থাকে, আঠা থাকে না? জি স্যার। তো ওই দেখবেন একটা বান্ডিলের মধ্যে অনেক একটা কস্টেপের মোটা ইয়ে থাকে। তো এখন প্রতিটা নিচে নিচে আঠা থাকে, তাই না? অনেকগুলো স্যার। আঠা, আঠার কারণে পুরো যখন বান্ডিল থাকে ওই রিংটা অনেক স্মুথ, অনেক শক্ত না? জি স্যার। কিন্তু ওই যদি যদি ভিতরে মাঝখানে মাঝখানে আঠা না থাকতো তাহলে সব আলাদা আলাদা থাকতো, তো এই স্কচটেপটা পাতলা হয়ে যেত না? জি স্যার। ওইটা বেশি স্ট্রং না যখন স্কচটেপটা জড়ানো থাকে, অনেক সবগুলো নিচে একটা আঠা থাকে, অনেক ওইটা বেশি স্ট্রং? একটা নিচে একটা থাকলে এবং ইয়ে থাকলে স্ট্রং হয় স্যার। একটা নিচে একটা থাকলেই হবে না, একটা নিচে একটা যদি আঠা দিয়ে জোড়া লাগানো থাকে তাহলে কি হবে? স্ট্রং স্যার। মোর স্ট্রং। এই যে ব্যাকটেরিয়ার আমার লেয়ারটা থাকে, আমাদের মানে বলে পেপটিড লেয়ারটা থাকে, এরকম লেয়ার থাকে, একটা দুটো লেয়ার তিনটা লেয়ার, এর মাঝখানে এই যে আঠা দিয়ে এমিনো অ্যাসিড চেইন, পেপটিড গ্লাইকেন, এই যে চেইনটা থাকে। এই ব্যাকটেরিয়া করে কি, আমি বললাম পেনিসিলিন করে কি, এই যে ক্রস লিঙ্কিংটা আছে না, এখানে ক্রস লিঙ্কিং হয়, এখানে ক্রস লিঙ্কিং হয়, এখানে ক্রস লিঙ্কিং হয়, এই তিনটে জায়গায় ক্রস লিঙ্কিং হয়। এই ক্রস লিঙ্কিংটা কি করে? ব্রেকডাউন করে স্যার। ক্রস লিঙ্ক হইতে দেয় না, বাধা দেয়, ইনহিবিট করে। এইটা পেনিসিলিনের কাজ। যদি যদি ওই ক্রস লিঙ্কিং না হয় তো সেল ওয়ালটা দুর্বল হবে না সবল হবে? স্যার দুর্বল হয়ে যাবে। দুর্বল হবে, একটা সময় কি হবে, স্নায়ু হয়ে যাবে। যদি দুর্বল হয়ে যায়, স্যার ভিতরে যদি স্যার কম্পোনেন্ট গুলো চাপ সহ্য করতে পারবে না, অসমোটিক লাইসিস হয়ে যাবে, মানে ভেঙে যাবে। ইয়েস, মানে শেষ, জি স্যার। শেষ, আমি শেষ। হ্যাঁ, ব্যাকটেরিয়া যখন দেখবে যে আমার সেল ওয়াল নাই, সে ভিতরে অসমোটিক প্রেসারের কারণে ভিতরে যদি বাইরে আসবে, সে শেষ। এভাবে ব্যাকটেরিয়া এই জিনিসটা খেলা খেলে মেকানিজম, আমি অনেক সময় দেখাই কোশ্চেন করি পেনিসিলিনের মেকানিজম অ্যাকশনটা কি, এই যে এইটা মেকানিজম অ্যাকশন। এটা সে আমরা বললাম যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন আছে, বাইন্ডিং করে সে আর ওটাকে ওই আঠাটা হয় না। এই যে বললাম পেনিসিলিন ইউজ কি, আমাদের মনে করেন যে আমাদের অ্যান্টিবায়োটিকের ইউজ কি, অ্যান্টিবায়োটিকের ইউজ তো অনেক যথেষ্ট ইউজ এবং অ্যাবিউজ দুটোই আছে আমাদের। যে কোনো ডিজিজের ক্ষেত্রে, বিভিন্ন জিনিসের ক্ষেত্রে, ফিভার, এমন কোনো ডিজিজ নাই, তারপর ইনফেকশন, সব জায়গাতে ইনফেকশন, ডিজিজ, তারপরে জ্বর, এটা সেটা এমন সব, তারপরে সার্জারির পরে নানান সব জায়গাতে কি হয়, ইউজ করা হয়, অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, তাই না? জি এখন স্যার। স্যার হ্যাঁ, বলেন হ্যালো বলেন। স্যার, এই বিটা ল্যাকটাম শুনতেছি, ড্রিঙ্ক বলেন। ছাড়া বাকিটুকু স্যার কোনো কাজে আসে নাকি শুধু স্যার এইটুকুই কাজ করে আর কি? ওইটা মেইন, পেনিসিলিন। আপনার কোশ্চেনের অ্যান্সারটা একটু পরে আসে, একটু ছবি করেন। হ্যাঁ জি হ্যাঁ, স্যার। এইটা হচ্ছে মেইন রিং। জি বিটা স্যার। ল্যাকটাম রিংটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে পেনিসিলিন অ্যাক্টিভ, আর বিটা ল্যাকটাম রিংটা যদি ভেঙে যায় পেনিসিলিন ইনঅ্যাক্টিভ। এইটাই মেইন। জি স্যার। হ্যাঁ, এটাই মেইন। এখন দেখেন, সব জিনিসের বললাম না অ্যাডভার্স ইফেক্ট আছে। আপনি অনেক ক্ষেত্রে পেনিসিলিন বা যে কোনো ওষুধ নিলেই অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়। র্যাশ উঠে, অনেক অ্যান্টিবায়োটিক নিলে ডায়রিয়া হয়, অনেক অ্যান্টিবায়োটিক নিলে র্যাশ উঠে, ইনফ্লামেশন হয়। যদি এরকম হয় যে আমাদের কি করা উচিত? স্যার ওই ট্রাকটা বাদ দেওয়া উচিত। গুড, সাথে সাথে স্টপ করা উচিত, এই অ্যাডভার্স ইফেক্ট, অনেক হাইপার সেন্সিটিভ সহ্য করতে পারে না। বলেন এখানে একটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে বলেন। নর্মালি আমাদের যেটা উদ্দেশ্য বা ও যেখানে কাজ করার কথা সেখানে তো করতেছে, ভালো কথা, কিন্তু আমাদের যে অ্যাডভার্স ইফেক্টটা হচ্ছে আসলে আমাদের মানে সেলের কোন জায়গাগুলোতে গিয়ে কাজ করতেছে যে কারণে এই অ্যাডভার্স ইফেক্টটা হচ্ছে স্যার? সেটা বলছি তো। জি স্যার। আপনার এই কোশ্চেনের অ্যান্সারটা আমার লাস্ট এই সেকশনের লাস্ট স্লাইডে আছে, সেখানে এই কোশ্চেনের অ্যান্সারটা পাবেন। থ্যাংক ইউ স্যার। ওকে, তা বললাম যে একই ড্রাগ, দেখা যাচ্ছে যে একই ড্রাগ, তাই না? দেখেন যে অনেকে পেপসি পছন্দ করে, অনেকে কোকা-কোলা পছন্দ করে, অনেকে ফান্টা পছন্দ করে, অনেকে মিরিন্ডা পছন্দ করে, তাই না? দেখা যাচ্ছে এই একই গ্রুপের পেনিসিলিন পছন্দ করতেছেন না, বা অন্য একটা কোম্পানি অন্যটা দিলে তাদের সমস্যা হয় না। অনেক ক্ষেত্রে হয় অ্যাডভার্স ইফেক্ট। এটা বললাম। এই অ্যান্টিবায়োটিকটা আমি বললাম না, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আরটা কি গ্রাম নেগেটিভ। কিছু কিছু অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভে কাজ করে, কিছু কিছু ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভে কাজ করে। যদি 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 শুধু গ্রাম পজিটিভে কাজ করে বা গ্রাম নেগেটিভে কাজ করে, আমরা এটাকে বলি
ন্যারো স্পেকট্রাম, ন্যারো NARROW। আর যদি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সব জায়গাতে কাজ করে, এটাকে আমরা কি বলি? স্যার ব্রড ব্রড স্পেকট্রাম। স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম। এই ব্রড স্পেকট্রাম মানে একদম সব অনেক মানে স্পেকট্রাম মানে হ্যাঁ সমস্ত ইফেক্ট ধরনের, অনেক ছড়ানো। হ্যাঁ অনেক অনেক ছড়ানো। এইখানে একটা আমি দেখলাম যে গ্রাম পজিটিভ শুধু, গ্রাম নেগেটিভ শুধু, কিছু কিছু ব্যাকটেরিয়া শুধু এখানে কাজ করে, কিছু কিছু অ্যান্টিবায়োটিক, কিছু কিছু ব্যাকটেরিয়া এখানে কাজ করে, কিছু 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 এই জায়গায় কাজ করে, কিছু কিছু সব জায়গাতে কাজ করে। মানে এক একটা অ্যান্টিবায়োটিকের রেঞ্জটা এক এক রকম। যেটা যেটা অল্প রেঞ্জে কাজ করে ওটা বলে স্পেকট্রাম। স্পেকট্রাম শব্দটা শুনছেন? স্যার বর্ণালী স্যার। বর্ণালী। এই যে বেনি আসা কলা, বেনি আসা কলা, তাই না? এই যে স্পেকট্রাম। হ্যাঁ স্যার। কোন কোন শুধু, হ্যাঁ কোন কোন অল্প জায়গায় কাজ করে, কোন কোন অল্প জায়গায় করে, কোন কোন এন্টি জিনিস আছে এই যে এই পুরো জায়গাটা কাজ করে, এটা স্পেকট্রাম। শর্টেস্ট ন্যারো স্পেকট্রাম আর লং ব্রড স্পেকট্রাম। কিছু কিছু নেগেটিভে কাজ করে, কিছু কিছু পজিটিভে কাজ করে, কিছু 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 অ্যান্টিবায়োটিক পুরো জায়গাতে কাজ করে। স্যার একটা ব্যাপারে একটু জানার ছিল। বলেন বলেন তাহলে বলেন। স্যার আমাদের স্যার আমরা তো নর্মালি জানি যে ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করে অ্যান্টিবায়োটিক, কিন্তু স্যার মানে কোনো ইফেক্ট এরকম নেই, মানে এরকম পাচ্ছি না যে ভাইরাসের এগেইনস্টে হতে পারে। কিন্তু স্যার এটা ভাইরাল ইনফেকশনে মানে ভাইরাল হয় যখন জ্বর হয়, ভাইরাল ফিভার গুলো, ওখানে কেন স্যার অ্যান্টিবায়োটিক সাজেস্ট করা হয়? মানে কোনো এমন কোনো ইফেক্ট আছে যে ভাইরাসকে কোনো ধরনের ইফেক্ট কি ফেলে, মানে এটা কেন করা হয় তাহলে? এই 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 কোশ্চেনের অ্যান্সারটা আছে, তারপরে বলি। কারো যদি ভাইরাস দ্বারা যদি কারো দ্বারা ভাইরাস দ্বারা এফেক্ট হয়, সেই মনে করেন একজনকে ভাইরাস এফেক্ট করছে, একজনকে ভাইরাস এফেক্ট করে নাই, যে লোকটাকে ভাইরাস এফেক্ট করছে তার ব্যাকটেরিয়া দ্বারা এফেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অল্প ব্যাকটেরিয়াতে সে কাবু হয়ে যাবে, যে কারণে ব্যাকটেরিয়া দেওয়া হয়। যে এতে অলরেডি সে, কথা বোঝা গেছে? বুঝতে পারছি স্যার। জি স্যার। হ্যাঁ যে স্যার ওটা তো সাপোর্টিভ, কিন্তু স্যার অ্যান্টিবায়োটিক তো আমাদের প্রচুর ক্ষতি করে, যেহেতু মানে আমাদের অনেক ভাইরাস মানে একটা অন্য কারণে কেন আমরা ড্রাগ নিব যদি নাই নেওয়ার দরকার? না 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 না, কি বলে ওটা, ওটা ওটা প্রিভেনশন। যে আপনি মোর যদি আপনি যখন ভাইরাসের দ্বারা যখন আটক হবে, অ্যাটাক হবেন, ইউ আর মোর সাসেপ্টেবল টু অ্যাটাক দ্য ব্যাকটেরিয়া, ইউ আর মোর সাসেপ্টেবল টু অ্যাটাক দ্য ব্যাকটেরিয়া, যে কারণে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। জি স্যার। যে ক্ষতিটা যদি ভাইরাস থাকে, ভাইরাস যদি হয়, ভাইরাসের ক্ষতি করলো 2, 2 + 0 = 2। আর যদি ভাইরাস ক্ষতি করলো 2 আর ব্যাকটেরিয়া ক্ষতি করলো 2, কত হলো? 4 স্যার। এটা 22। যদি 2 আর 2 হয় 4 হয়, এটা এডিটিভ ইফেক্ট, সিনার্জিক ইফেক্ট। 2 + 2 = 4, 4 হবে না, হয় 5 হবে, 5 হবে, 5 থেকে 22, 5 থেকে 22 হবে। কথা বোঝা গেছে? জি স্যার। শুধু ব্যাকটেরিয়া ইফেক্ট করলো 2, ভাইরাস নাই 0 = 2, ব্যাকটেরিয়া 2 আর ভাইরাস কত? ভাইরাস 2, কত হলো? 22। এটা বললাম 4 হবে না, এটা জি স্যার। 2 অনেক বেশি হয়ে যায় তখন স্যার। এডিটিভ ইফেক্ট। আর যদি জি 5, স্যার। এটা বলে সিনার্জিক ইফেক্ট, এটা 5 থেকে 22 অনেক গুণ হতে পারে। জি স্যার। দেখা যাচ্ছে যে কারণে আপনাকে ওটা পড়ে যে না, 2 ইফেক্ট দিয়ে আপনার কিছু হবে না, কিন্তু যদি 2 এর সাথে 2 4 বেশি হবে, এটা বলে সিনার্জিক ইফেক্ট। স্যার এমনি কি ভাইরাসের এগেইনস্টে আদৌ কোনো ইফেক্ট হয় মানে অ্যান্টিবায়োটিকের? আমার সঠিক জানা নেই। জি স্যার। ওকে, এখন আসেন, আমরা বললাম যে সেমি সিনথেটিক। আমরা সেমি সিনথেটিক কেন করি? অনেকগুলো কারণ আছে, যে পোর ওরাল, হ্যাঁ পোর ওরাল এফিকাসি, আর সবচেয়ে বড় কথা এই যে নাম্বার 2টা, সাসেপ্টিবিলিটি টু পেনিসিলিনেস। এই জন্যই আমরা সেমি সিনথেটিক করি। পেনিসিলিনেস, হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এই যে বললাম পেনিসিলিনেস কি এনজাইম, তাই না? পেনিসিলিনেস এনজাইম এমন একটা এনজাইম যে পেনিসিলিনকে ভেঙে দেয়। এই যে লেকটাম, বিটা ল্যাকটাম রিং, বিটা ল্যাকটাম রিং কোনটা? কালোটা না লালটা? স্যার লালটা। লালটা। এই বিটা ল্যাকটামেজ, এই রিংটা দেখেন ইনটেক আছে। যখন এই একটা এনজাইম বিটা ল্যাকটামেজ আর পেনিসিলিনেস, পার্থক্য কি বলেন তো? স্যার পেনিসিলিনেসটা স্যার পেনিসিলিনেস হচ্ছে বিটা ল্যাকটামের রিংটাকে ভাঙে। স্যার পেনিসিলিনেস মেবি স্যার ব্যাকটেরিয়াতে থাকে, আর আর এটা এই বিটা ল্যাকটাম স্যার এটা আমরা তৈরি করতেছি আর কি, যেটা দুইটা একই জিনিস। এটা পেনিসিলিনকে ভাঙে বলে পেনিসিলিনেস, এটা বলছে, আর বিটা ল্যাকটাম রিংটাকে ভাঙে বলে বিটা ল্যাকটামেজ। দুইটা একই জিনিস। আমি মাঝে মাঝে কোশ্চেন করি, দুটো পার্থক্য কি? অনেকে বলে যে এই পার্থক্য, কোনো পার্থক্য নাই। বিটা ল্যাকটামেজ দেখেন ব্র্যাকেটে লেখা আছে পেনিসিলিনেস, বোঝা গেছে কথাটা? জি স্যার। হ্যাঁ, আনমিরিড এবং ব্যাচেলার একই জিনিস, পার্থক্য জি নেই। স্যার, ওইখানে উপরের লাইনেই তো দেওয়া আছে বিটা ল্যাকটামেজ আর ব্র্যাকেটে দেওয়া পেনিসিলিন। ওই তো অনেকে কেউ ধরতে পারে, কেউ ধরতে পারে না। বুঝলে বুঝ কথা, না বুঝলে তেজ কথা, কথা আছে না একটা? সেটাই। এই যে রিংটা, এই রিংটা দেখেন ভেঙে গেছে, রিংটা ভেঙে গেছে। তো
উপরেরটা হচ্ছে অ্যাক্টিভ, নিচেরটা কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? স্যার ইনঅ্যাক্টিভ স্যার, ভেঙে গেছে inactive। বিটা ল্যাকটাম। এই যে পেনিসিলিনের এনজাইমটা কোথায় থাকে, স্যার ব্যাকটেরিয়ার ভিতরে স্যার। কেন থাকে? স্যার এই যে বিটা ল্যাকটাম স্যার ওর শরীরটাকে মানে ওকে প্রোটেক্ট করার জন্য, যাতে বিটা ল্যাকটাম কোনো একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হলে যাতে ওকে মানে সহজে কাবু করতে না পারে, ওইটা ভেঙে দিতে পারে। ওকে, এর 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 যেটা ইন্টারেস্টিং স্টোরি, এই পেনিসিলিনের ব্যাকটেরিয়া কোথায় পাওয়া যায় জানেন? স্যার সম্ভবত স্যার গ্রাম নেগেটিভে। হাসপাতাল, না না, এটা ভেরি ইন্টারেস্টিং। মানুষ হাসপাতালের আশপাশে, যেমন ঢাকা মেডিকেল কলেজ আছে না, যেখানে অ্যান্টিবায়োটিকের যথেষ্ট মানে ইউজ যত মানে যথেষ্ট ইউজ হয় ওখানে মনে করেন আশপাশে সমস্ত হচ্ছে কি ওই যে যে নর্দমা টর্দমা ওখানে যে অ্যান্টিবায়োটিক গুলো যায়, অ্যান্টিবায়োটিক গুলো যাওয়ার পরে হয় কি ওই যে যেখানে ব্যাকটেরিয়া গুলো গ্রো করে সেই ব্যাকটেরিয়া সবাই বাঁচতে চায়। ওই আগে এই আগে কিন্তু এই পেনিসিলিনের এনজাইমটা ছিল না। কিছু কিছু ব্যাকটেরিয়া করছে কি, সে সবাই বললাম না, সবাই বাঁচতে চায়, জীবন বাঁচাতে চায়। যেমন দেখবেন যে যখন বন্যা হয়, ধানের গাছগুলো একদিনের মধ্যে অনেক দূর বেড়ে যায়, মানে মানে পানির উপরে চলে আসে, সবাই বাঁচতে চায়, এই ব্যাকটেরিয়া গুলো বাঁচতে চায়। সে করছে কি নিজের মতো করে জিনটাকে চেঞ্জ করে নিয়ে এই যে পেনিসিলিন এনজাইম করেছে, যে পেনিসিলিন দিলে নষ্ট হয়ে যায়, সে করছে কি এমন একটা নিজের মধ্যে মেকানিজম তৈরি করছে, নিজেই সে ওই পেনিসিলিনটা ওটা কিন্তু পেনিসিলিনটা কোথা থেকে আসে? পেনিসিলিনটা স্যার আবিষ্কার হয়েছে কোথা থেকে? ব্যাকটেরিয়া থেকে না ভাইরাস থেকে? ফাঙ্গাস থেকে না ভাইরাস থেকে? স্যার ফাঙ্গাস থেকে। ফাঙ্গাস থেকে। এই যে বললাম, এই যে ব্যাকটেরিয়া করছে কি নিজের মতো করে সে নিজের মতো করে, এই জন্য এই যে সমস্ত ব্যাকটেরিয়ার মধ্যে এই এনজাইমটা থাকে, পেনিসিলিনেজ বা বিটা ল্যাকটামেজ, তাদেরকে কি বলে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। পেনিসিলিনের কাজ হবে না। হ্যাঁ, এই কিভাবে হয়, এই রিংটাকে বিটা ল্যাকটামেজটা কি করলো, বিটা ল্যাকটামেজটা রিংটা কি হলো, ভেঙে গেলে পেনিসিলিন অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ হবে? স্যার inactive। পেনিসিলিন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে স্যার, পেনিসিলিনের ওইটাই তো ক্ষমতা ভেঙে গেল। এই দেখেন, এই যে পেনিসিলিন রিং, এই যে বাম পাশে রিংটা আছে, পেনিসিলিন করছে, আমরা বললাম না স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ পড়াইছি না আপনাদেরকে? এই যে বাম পাশে রিং, এই আর রিংটা দেখতেছেন, এখানে আমরা যদি এমন একটা গ্রুপ দেই, এই গ্রুপটা যদি এমন হয়, গ্রুপটা লম্বা হয়ে যদি এই যে পেনিসিলিনের রিংটা এখানে যদি একটা মাস্কিং করে বা ঢেকে রাখে, তাহলে কি পেনিসিলিনের কাজ করতে পারবে? না স্যার। হ্যাঁ, এই যে সাইড চেনে এমন একটা জিনিস দেওয়া হয়, সেই জিনিসটা এই যে পেনিসিলিনের রিংটা ঢেকে রাখে, আর পেনিসিলিন কাজ করতে পারে না। এই যে সাইড চেন দেওয়া হয়, এটা স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশন দিয়ে পড়াইছি আপনাদের না? এই যে মানতেন যে এই যে রিংটা ঠিকই আছে, এই যে আগে ছিল পেনিসিলিন জি, এই সাইড চেনে একটা আগে ছিল এইচ এর পরিবর্তে একটা আমরা এই গ্রুপটা দিয়ে দিচ্ছি, এই গ্রুপটাকে মাস্কিং করে রাখে, যার কারণে পেনিসিলিনের কাজ করতে পারে না। ন্যাচারাল সেমিসিনথেটিক। এই যে বিটা আমরা একটা হচ্ছে যে পেনিসিলিন করতে পারে, আর কিছু কিছু অ্যান্টিবায়োটিক ওটা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর, যে বিটা ল্যাকটামেজ ইনহিবিটর মানে বিটা ল্যাকটামেজ যে কাজ করে তার ইনহিবিটর দিলে যদি বিটা ল্যাকটামেজকে রিংটাকে ভাঙতে না পারে, তাহলে হয়ে গেল। এখন দেখেন, এই যে এটা হচ্ছে আসল লিঙ্ক, এটা হচ্ছে আসল লিঙ্ক, এই পর্যন্ত আসল লিঙ্ক। শুধু সাইড চেইন গুলো চেঞ্জ করা হয়েছে, সাইড চেইন গুলো চেঞ্জ করলেই একটা নাম আছে মেথিসিলিন, একটা আছে এমপিসিলিন, একটা সার্ভাসিলিন, অ্যামোক্সিসিলিন। মেইন রিংটা ঠিক আছে, কিন্তু এই রিং বিটা ল্যাকটাম রিং ঠিক আছে, শুধু সাইড চেইন গুলো চেঞ্জ করা হয়েছে। সাইড চেইন গুলো চেঞ্জ করার কারণে সে এই বিটা ল্যাকটাম রিংটাকে সে প্রোটেকশন দেয়। এটা হচ্ছে সেমিসিনথেটিক পেনিসিলিন। পেনিসিলিনের অ্যাডভান্টেজ হচ্ছে সে পেনিসিলিন এনজাইমকে কাজ করতে দেয় না। হ্যালো স্যার, একটা প্রশ্ন জি স্যার। স্যার। তাড়াতাড়ি করেন। স্যার, ওই সাইড চেন যেটা, সেটা আসলে কিভাবে প্রোটেকশনটা দেয়? মানে সরাসরি যে চিনতে দেয়, না, এই এই যে কাজটা করে, যখন হয় কি, নাকি তখন ওর উপরে না, ইফেক্টটা ফেলে? না, তখন হয় কি এই সাইড চেনটা ভারী হওয়ার এমন কারণে এমন ভাবে করে, এখানে তো দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে 2D স্ট্রাকচার, এটা হচ্ছে 3D না, আপনি রিয়েল স্ট্রাকচার এটা না, এটা দেখা যাচ্ছে। স্যার চারপাশ থেকে কোটিং সিস্টেম করে ফেলে না অনেকটা। কোটিং না, মাস্কিং ঢেকে রাখে। আমরা মাস্ক পরে না, মাস্ক পরি না, জি স্যার। এই জিনিসটা এটাকে মাস্কিং ঢেকে রাখে, যে কারণে আর পেনিসিলিন এনজাইমটা কাজ করতে পারে না। কিন্তু স্যার, মাস্কিং পেনিসিলিনটা আসলে আমার যে জায়গায় কাজ করার কথা, সে জায়গায় তো ওকে মুক্ত করে দেওয়ার দরকার। কিন্তু ও যদি ঢাকা থাকে বা মাস্কিং করে, সেক্ষেত্রে ডিস্টার্ব হয় কিনা স্যার? না, সেটা এর বাইন্ডিং সেটের ডিফারেন্ট, এখানে ডিস্টার্ব হয় না।
জি এখানে স্যার। ডিস্টার্ব হয় না, ডিস্টার্ব হয় না, ডিস্টার্ব। দেখেন এই যে পেনিসিলিন আর একটা সেফালোস্পোরিন, তাই না? পার্থক্য কি দেখেন? পেনিসিলিনের এই যে একটা বিটা ল্যাকটাম রিং আর অন্যটা ring, এই রিংটাকে পাঁচটা কার্বন রাখে 6 কার্বন করছে, এইটা হচ্ছে সেফালোস্পোরিন। প্রথম রিং নিয়ে কোনো চেঞ্জ করে নাই। পরের রিংটা ছিল এখানে 5টা ছিল, এখানে 6টা করছে, আর কিছু না। ওই স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ। এখানে দেখেন এই যে পেনিসিলিন, সেফালোস্পোরিন, বিভিন্ন ব্যাকটেরিয়া কি বলে এই বিটা ল্যাকটাম রিংটা কিন্তু ঠিক রাখছে, বিটা ল্যাকটাম রিং ঠিক রাখছে, বিটা ল্যাকটাম রিং থাকছে কোনো কোনো আর গ্রুপ, কোনো এবং রিংটা কোনো দুই জায়গায়, কোনো জায়গায় এখানে একটা চেঞ্জ করছে, এখানে দুই পুরো রিংটা চেঞ্জ করছে, এভাবে করে ডিফারেন্ট কম্বিনেশন করে ডিফারেন্ট স্ট্রাকচার অ্যাক্টিভিটি চেঞ্জ করে বিভিন্ন এক একটা অ্যান্টিবায়োটিক এক একটা কাজ করে। আর একটা নাম শুনছেন টেট্রাসাইক্লিন, শুনছেন না? জি স্যার, নাম শুনছি স্যার। টেট্রা মানে কি বলেন তো? টেট্রা স্যার চার 4। স্যার। চার, সাইক্লিন মানে স্যার সাইক্লিং স্যার মানে স্যার এই যে বেনজিনের স্ট্রাকচারটা আছে না, জি 6 স্যার, কার্বন সাইকেল, জি স্যার। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে কারণে এটাকে টেট্রাসাইক্লিন বলে। এটা একটা ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক। এখন একটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম, একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম। দুটো কিভাবে কাজ করে? একটা শর্ট রেঞ্জে কাজ করলে ন্যারো স্পেকট্রাম, আর অনেক বড় কাজ করলে ওটাকে আমরা কি বলি? ব্রড স্পেকট্রাম। হ্যাঁ। এই যে নিত্য আপনার কোশ্চেন আনসারটা দেখেন। এখন বললাম কিছু কিছু পেনিসিলিনটা কি করে সেল ওয়ালটা সিনথেসিস করতে সে বাধা দেয়, তাই না? জি স্যার। জি স্যার। একটা যে সেল ওয়াল সিনথেসিস করলে বাধা দিল, সেখানেও কি হলো? ব্যাকটেরিয়া তৈরি হলো না। আর একটা কিছু কিছু অ্যান্টিবায়োটিক দেখেন যে ফোলেট সিনথেসিস, এই যে ফোলেট একটা কোএনজাইম হিসেবে কাজ করে, ওইটা যদি কম থাকে তাহলে হয় কি, ওই যে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ট্রান্সক্রিপশন অনেক জায়গাতে ওই এনজাইমের, এই ফোলেট একটা এনজাইমের একটা ফোলেট লাগে, সেখানে কাজ করে। আরেকটা হচ্ছে দেখেন, আমরা মনে করেন যে ব্যাকটেরিয়া সেল ওয়াল তৈরি হলো, সেল ওয়াল তৈরি হওয়ার পরে ডিএনএ তে রেপ্লিকেশন হবে, তাই না? ডিএনএ রেপ্লিকেশন হবে, ট্রান্সক্রিপশন হবে, এই হবে সেই হবে না? জি স্যার। এই একটা ডিএনএ গাইরেজ, একটা ডিএনএ গাইরেজ টোপোআইসোমারেজ। টোপোআইসোমারেজ করে কি, প্রেসার দেয়, প্রেসার দিলে ওটা ডিএনএটা একটু লুজ হয়ে যায়। লুজ হলে কি হয়? ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়। তো এই যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক এখানে যদি ডিএনএ গাইরেজ যদি কাজ না করে, তাহলে ডিএনএটা যদি লুজ না হয়, ডিএনএ রেপ্লিকেশন হবে? না স্যার, হবে না। ডিএনএ রেপ্লিকেশন না হলে সেল ডিভিশন হবে? সেল ডিভিশন হবে না। না স্যার। হ্যাঁ, তাহলে একটা ব্যাকটেরিয়া আছে, একটা ব্যাকটেরিয়া থেকে যাবে। ওখানে প্রথমে সেল ওয়াল সিনথেসিস করতে বাধা দিল, তারপরে ফোলেট সিনথেসিস হলো, তারপরে তারপরে মনে করেন যে সবকিছু হলো, ডিএনএ ডিএনএটা তৈরি হলো, রেপ্লিকেশন হলো, তারপরে হচ্ছে কি প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে স্যার। সাইটোপ্লাজমে। রাইবোজোমে হয়। আমি রাইবোজোম পড়াইছি না, 50 30 পড়াইছি না, সাবইউনিট। জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে এই 50 সাবইউনিট, এখানে কিছু এনজাইম এখানে বাইন্ড করে, সেল ওয়াল সিনথেসিসকে বাধা দিল, তারপরে এখানে ফোলেটে বাধা দিল, ডিএনএ রেপ্লিকেশনে বাধা দিল, তারপর ওর পড়া যদি কিছু আর থাকে, কিছু কিছু হয় কি, ওই প্রোটিন সিনথেসিস। মনে করেন যে ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন হলো, আমি প্রোটিন সিনথেসিস, ওই 50 আরএস আলটিমেটলি তো ওই এমআরএনএটা বাইন্ড করবে, এমআরএনএটা বাইন্ড করবে 50 তাই না? জি স্যার। এখন যদি আমি 50 এর মধ্যে যদি কিছু বসতে না পারে, তাহলে প্রোটিন সিনথেসিস হবে? না স্যার, হবে হবে না না। স্যার। এই যে বিভিন্ন ব্যাকটেরিয়া এই এই এক একটা জিনিস এক একটা জায়গায় বাইন্ড করে, এক একটা প্রোটিন সিনথেসিস বাকি প্রোটিন সিনথেসিস, এই যে টেট্রাসাইক্লিন, এটা প্রোটিন সিনথেসিস বাধা দেয়। এক একটা বলেন। স্যার আমি বলতে চাচ্ছি, তার মানে হচ্ছে এক একটা অ্যান্টিবায়োটিক এক একটা পার্টে কাজ করে, Yes, নাকি আপনি যে yes. কটা কাজ দেখাইলেন কোন হ্যাঁ হ্যাঁ, একটা অ্যান্টিবায়োটিক এই একাধিক কাজগুলো? না কিছু স্যার কিছু ব্রড স্পেকট্রামের ক্ষেত্রে কি স্যার এগুলো করতে পারে না, যেহেতু স্যার হ্যাঁ ব্রড স্পেকট্রামে ওভারল্যাপিং কাজ করে, ওভারল্যাপিং। যখন ব্রড স্পেকট্রামে করে, হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ, তখন বললাম যে অ্যান্টিবায়োটিক একটা, কিন্তু ওর দুইটা হাত, দুইটা কাজ করে, দুইবার ততোধিক। তাহলে তো স্যার একটা অ্যান্টিবায়োটিক যে একটা কাজ করবে এটা তো বলা যায় না। না, যদি একটা কাজ করে আমরা বলি স্পেসিফিক। জি স্যার। হ্যাঁ, মানে স্যার একাধিক কাজও করে থাকে তাহলে? ইয়েস ইয়েস, আমার জানা মতে। এখন দেখেন, আমরা তো এই সবগুলো পড়ছি, এটা পড়ছি, পেনিসিলিনটা পড়লে এটা পড়লাম, এর যে বাকি যেগুলো, হ্যালো, জি স্যার। ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোকাইনেটিক্স আর যে পেনিসিলিন, এটা হচ্ছে মেইন। আর বাকি যে জিনিসগুলো আছে না, এগুলো ওইরকম কিছু না, এটা সবাই আপনি জানেন যে এইটা হচ্ছে পেনিসিলিনটা কিভাবে কাজ করে, মেকানিজমটাকে, এটা জিনিস। আর বাকি জিনিসগুলো দেখেন, এই যে অ্যান্টি ডিপ্রেসিং ড্রাগ, অ্যান্টি নিউপ্লাস্টিক ড্রাগ, হিস্টামিন, সালফার ড্রাগ, অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ, তারপরে যে অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ, ওআরএস এজেন্ট, এগুলো খুব সবাই জানেন, ব্যক্তিগত জীবনে ইউজ করেন। তারপরে আমি পড়তেছি একটু, হ্যাঁ, ওভারভিউ দিচ্ছি। অ্যান্টি হিস্টামিন, অ্যান্টি নিউপ্লাস্টিক ড্রাগ, সালফার ড্রাগ, অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগ,
অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ, কি জিনিস আমরা একটু একটু পড়ি, ঠিক আছে? অ্যান্টি হিস্টামিন। এই হিস্টামিন কি করে? অ্যান্টি হিস্টামিন, স্যার H2 ব্লকার এটা। হ্যাঁ, এই যে সর্দি হয় না এরকম কেউ আছে? না স্যার। স্যার। একটা একটা অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড নাম হিস্টিডিন, নাম শুনছেন? জি স্যার। জি জি স্যার, স্যার। প্রচুর চলতো এক সময়। হ্যাঁ হ্যাঁ, এখনো চলে, এখনো চলে। এখন তো সিট্রিজিনটা চলে। যাক, যেটাই হোক না কেন, হ্যাঁ, এই যে অ্যান্টিহিস্টামিন কিছু না, ক্লাসের দ্যাট ব্লক হিস্টামিন রিলিজ, হিস্টামিন রিলিজ ফ্রম হিস্টামিন রিসেপ্টর, মোস্টলি ইউজ অ্যালার্জিক কোল্ড আর ফ্লু সিম্পটমস। এখন হিস্টামিনটা কি জিনিস? হিস্টামিনটা কিচ্ছু না, এই যে ইমিডাজোল রিং এর সাথে অ্যামাইন। এটা কিভাবে হয়? এই দেখেন, হিস্টিডিন দেখছেন না, হিস্টিডিন মলিকুলটা, হিস্টিডিন মলিকুল থেকে যদি এই অ্যাসিডটা চলে যায় তাহলে যেটা হয়, এটা আমরা এটাকে কি বলি? হিস্টা স্যার বলেন, হিস্টাডিন স্যার, হিস্টাডিন স্যার, আর ওটা বলেন। চলে গেল হিস্টামিন। বলতে বলেন, হিস্টামিন। বুঝতেই পারি না। আমি বললাম যে হিস্টিডিন, হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড থেকে যদি অ্যাসিডটা চলে যায়, অ্যাসিডটা চলে গেলে থাকে শুধু অ্যামিন। এই হিস্টিডিন, অ্যামিন থাকে জি স্যার। হ্যাঁ, এই হিস্টিডিন হিস্টামিন। কার্বক্সিল গ্রুপে থাকে স্যার। জি কার্বক্সিল স্যার। চলে যায়, কার্বক্সিল চলে যায়। এই চলে কার্বক্সিল যায়। জড়ের পরে হিস্টিডিন, এই হিস্টিডিনের হিস, যদি অ্যামিন গ্রুপ থাকে, হিস প্লাস অ্যামিন, এই হিস্টিডিনের হিস অ্যামিন, এটাকে কনভার্ট করতে হিস্টামিন। স্যার তাহলে হিস্টিডিনের কি স্যার কোনো একটা অ্যাসিডিক নাম আছে? হিস্টিডিন, হিস্টিডিন এটা হিস্টাডিন অ্যাসিডিক। হিস্টাডিন এটা অ্যামাইনো অ্যাসিড না? অ্যামাইনো অ্যাসিড, এবং ভালো কথা বলছে, এটা যদি ওই গ্রুপে এটা অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। জি স্যার। হ্যাঁ সেটাই তো বললাম। একটা আরেকটার সাথে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, ঠিক আছে? এই হিস্টামিন থেকে অ্যাসিডটা চলে গেলে এটা হচ্ছে হিস্টামিন, আর কিছু না। এই যে হিস্টাডিনের এই যে রিংটাকে কি বলে, কি রিং বলে জানেন? স্যার নাইট্রোজেনাস বেস। ওটা আমরা নাইট্রোজেনাস বেসে পড়ছি না আমরা? জি স্যার। পাইরিমিডিন, ইমিডাজল রিং থাকে স্যার। ইমিডাজোল রিং। এই জি স্যার। পিউরিনের মধ্যে এটা থাকে, পিউরিনের মধ্যে পাইরিমিডিন প্লাস ইমিডাজোল। এটা এই ইমিডাজোল, এই রিংটার একটা বিখ্যাত ব্যবহার আছে, বিখ্যাত ব্যবহার আছে প্রোটিন ডেরিভেশন, এটা খুব লাগে, এটা আমি এর উপর কাজ করছি, এই রিং এর উপর। এখন বললাম না প্রথমে হিস্টিডিন, যদি হিস্টামিন রিলিজ হয়, হ্যালো, জি স্যার। এই যে এখন হিস্টামিন যদি রিলিজ হয় তাহলে কি হবে? অ্যালার্জিক রিঅ্যাকশন হবে, তাই না? জি স্যার। এটাকে ট্রিট করার জন্য আমরা যে মেডিসিনটা দেই সেটা হচ্ছে অ্যান্টি হিস্টামিন। অ্যান্টি হিস্টামিন কি হয়? এটা কোথায় কাজ করে? H1 রিসেপ্টর, এই বললাম H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, শব্দ শুনছেন? H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। আমরা পড়ছি না ড্রাগ রিসেপ্টর ইন্টারঅ্যাকশন পড়ছি না? জি স্যার, অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, এই হিস্টামিন কি করে? সে অ্যালার্জিক রিঅ্যাকশন করে। অ্যালার্জি প্রথম জিনিসটা হয় কি, মুখমণ্ডল বা চামড়া দেখবেন লাল হয়ে যায়, লাল হয়ে যায়, লাল হয়ে যায়। এটা কাজ করে, গ্যাস্ট্রিক অ্যাসিডের কাজ করে, স্লিপিং, এখানে বহুত জায়গায় কাজ করে অ্যান্টিহিস্টামিন। স্কিন র্যাশ, ফিভার, মোশন সিকনেস, অনেক ক্ষেত্রে কাজ করে। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে বললাম এই হিস্টামিন রিসেপ্টরটা কিচ্ছু না, এটা জি প্রোটিন কাপেল রিসেপ্টর। হিস্টামিন যেখানে বাইন্ড করে সেটা হচ্ছে যে জি প্রোটিন কাপেল রিসেপ্টর। আমি আপনাদের জি প্রোটিন কাপেল রিসেপ্টর কোর্স পড়াইছি না? যে আলফা বিটা গামা থাকে, অ্যাক্টিভ হয়ে যায়, আগে জিটিপিটা অ্যাক্টিভ হয়ে যায়, সাইক্লিক কাজ করে, পড়াইছি না? জি প্রোটিন কাপেল রিসেপ্টর পড়াইছি না? 7টা মেম্বার থাকে। হ্যালো, স্যার মনে পড়তেছে না স্যার। 2 দিন আগে তো পড়াইলাম। জি প্রোটিন কাপেল রিসেপ্টর, এনজাইম লিঙ্ক রিসেপ্টর, এটা কিচ্ছু না। এই হিস্টামিন কোথায় করে দেখেন, এই যে রিসেপ্টর জি, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বলছি না, 7বার মেমব্রেন ট্রান্সফার ইয়ে করে, ট্রান্স মেমব্রেন 7 ট্রান্স মেমব্রেন প্রোটিন বলছি না আমি? হ্যালো, জি স্যার। আগের গুলো একটু হলে ব্যবহার করতে হবে, না হলে বুঝতে পারবেন না। এই যে হিস্টামিনটা এখানে বাইন্ড করে, হিস্টামিনটা এখানে বাইন্ড করলে রেসপন্স চলে আসে, এই যে বললাম আলফা বিটা গামা, এই যে সেটা আলাদা জিটিপিটা কাজ করে, পিএলসি কে অ্যাক্টিভ করে, অ্যাডেনাল সাইক্লেজ অ্যাক্টিভ করে, অ্যাডেনাল সাইক্লেজ প্রোটিন কাইনেজ এ কে অ্যাক্টিভ করে, আর পিএলসি প্রোটিন কাইনেজ সি ক্যালসিয়াম কে অ্যাক্টিভ করে। এইভাবে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কাজ করে। এটা হচ্ছে জি প্রোটিন কাপেল, এইভাবে হিস্টামিনটা কাজ করে। এখন আমরা অ্যান্টি হিস্টামিন যদি দেই, অ্যান্টি হিস্টামিনটা কি? অ্যান্টিহিস্টামিনটা কি? বিপরীত। ওই অ্যান্টিহিস্টামিনটা কিচ্ছু না, বললাম না একটা H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। তাহলে এই যে অ্যান্টিহিস্টামিন যদি আমরা যদি অ্যান্টিহিস্টামিনটা দেই, সে
এই যে এখানে বাইন্ড করবে, যদি অ্যান্টাগনিস্ট বাইন্ড করে তাহলে হিস্টামিনটা বাইন্ড করতে পারবে। না স্যার পারবে পারবে না। না ভাই, হ্যাঁ, পারবে না। তাহলে এইটা হচ্ছে আর কোন ব্যাক কিছু না, এটা অ্যান্টাগনিস্ট দিলে অ্যান্টিহিস্টামিনটা অ্যান্টাগনিস্ট বাস। এই আমরা হিস্টামিন এভাবে কাজ করে, আর অ্যান্টিহিস্টামিন দিলে কাজ করতে পারে না। এই যে হিস্টামিনটা H1 রিসেপ্টর, H2 রিসেপ্টর তিন ভাবে কাজ করে। কোন কোন জায়গায় ক্যালসিয়ামটা বেড়ে যায়, কোন জায়গায় সাইক্লিন বেড়ে যায়, কোন জায়গায় সাইক্লিন বেড়ে যায়, এক এক জায়গায় এক এক ভাবে কাজ করে। এখন ক্লিনিক্যাল ইউজটা কি হয় আমরা বললাম, যে ফিভার বা র্যাশ উঠে, কমন কোল্ড, এটা অ্যালার্জিক রিঅ্যাকশন, এটা হলে হিস্টামিন ইউজ হয়। এরপরে আসেন সালফার ড্রাগ। হ্যালো হ্যালো অ্যান্টিহিস্টামিনের সাইড ইফেক্ট কেমন? মিনিমাম, এটা খুব মাইল্ড ড্রাগ, মাইল্ড, ভেরি মাইল্ড ড্রাগ। বেশিরভাগ একটু ঘুম হয় আর কি। হ্যাঁ স্যার অ্যান্টিহিস্টামিন তো স্যার এই যে অ্যালার্জিক রাইনাইটিস বা এগুলো আমরা ইউজ করতেছি স্যার, অ্যালার্জিক রাইনাইটিস তো খুবই মানে খুবই অনেক সময় খুবই বাজে একটা অবস্থা, অনেক সময় ডাস্টের জন্য, অনেক সময় স্যার সূর্য কিরণ খুবই জি স্যার, চামড়া। আমি নিজেই এরকম ভুগতেছি স্যার, এই জন্য স্যার এটা কি স্যার মলিকুলার কোনো না, না, স্যার ট্রিটমেন্ট একটা আছে মিনিট, লো কস্টে? না না, একটা হচ্ছে কি, এই যে অ্যালার্জিক রিয়েকশনটা ডিপেন্ড করে হিউম্যান টু হিউম্যান, এনভায়রনমেন্ট টু এনভায়রনমেন্ট। দেখা যাচ্ছে আপনি শুকনো এমন হচ্ছে কি, আপনি শুকনো মরিচের গুঁড়া রান্না দিবেন, ছেলে মানুষ দেখবেন যে এক্ষুনি একটা হাঁচি কাশিতে জীবন শেষ, তাই না? আর কিছু কিছু মানুষ দেখবেন, আমাদের মা বোনেরা বা আমাদের বোনেরা শুকনো মরিচের প্রতি রান্না করতে কিচ্ছু হয় না। হ্যালো, জি স্যার। হ্যাঁ, অনেকেই দেখবেন যে এই যে যারা শুকনো মরিচের ব্যবসা করে, তাই না, শুকনো মরিচ সারাদিন শুকনো মরিচ নাড়াচাড়া করতেছে, ওদের কিচ্ছু হয় না। কিন্তু আপনি শুকনো মরিচের খেতে যান, আপনার শুকনো মরিচের ওই জায়গায় গেলে, হ্যালো, জি স্যার। এই আপনাদের রংপুরে কারো বাড়ি আছে? স্যার রংপুরে আমি থাকছি স্যার 5 জি বছর। স্যার, আছে স্যার। ওখানে কিছু কিছু জায়গায় ওরা তামাক হয়তো, তামাকের সিজন যখন শুকনো এমন শীত পড়ে, তামাকের পাতাগুলো করে কি ওই ঘরের ভিতরে, ওই পুরা জায়গায় পুরা পুরা ওয়ালের মধ্যে, ওই টুইয়ের মধ্যে, সব ঘরের মধ্যে মানে সুতা বেঁধে 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 শুকাতে যায়। আমি কোন এক সময় কোন কারণে একটা আত্মীয় বসে গেছিলাম, যে পুরো ঘরের মধ্যে তামাক, মানে সারা মানে খুব খুব ভেরি ডিফিকাল্ট টু স্লিপ। কিন্তু ওদের কিচ্ছু না, ওদের ওটা পার্ট অফ লাইফ হয়ে গেছে। এই হিস্টামিন এরকম, কারো কারো পোলেন এনার্জি, কারো কারো ডাস্ট এনার্জি, এই অ্যালার্জিটা এক এক রকমের। কেউ বেগুন খেলে চুলকায়, কেউ বেগুন পছন্দ করে, কেউ ইলিশ মাছ খেলে অ্যালার্জি, কেউ ইলিশ মাছ খুবই পছন্দ, কেউ গরুর মাংস অ্যালার্জি, কেউ গরুর মাংস খুবই পছন্দ। এটা যার যেটা খেলে সমস্যা হয়, এটা বেস্ট ওয়ে হচ্ছে ওইটা না খাওয়া। যার যেখানে গেলে সমস্যা হয় ওইটা বেস্ট, এটা দিস দ্য বেস্ট ট্রিটমেন্ট। এখন হ্যালো, জি স্যার। জি স্যার। কিন্তু স্যার এই কোনো পোলেনের ব্যাপারটা স্যার আমরা স্যার ইমিউনোলজিতেও পড়ছি, কিন্তু স্যার পোলেনটা কি জিনিস স্যার? পোলেনটা, এটা খুব ভালো পড়বেন। পোলেনটা হচ্ছে কি, এই যে ফুল আছে না, ফুল, জি স্যার। এই যে ফুলের মধ্যে যে পরাগ রেণু বের হয় না, জি স্যার। ওই সময় ওই যে পোলেনটা, ওই যে অনেকগুলো পোকামাকড় ওখানে আসে, দেখবেন এটা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আছে। ইসলামাবাদের সবার সমস্যা এটা। ওরা ইসলামাবাদে করছে কি, বিদেশি ফুল নিয়ে আসছে, বিদেশি গাছপালা নিয়ে আসছে। ওই ফুলগুলো যখন ফুটে, ওই ইসলামাবাদের মানুষ ওরা সহ্য করতে পারে, কিন্তু যারা বাইরে থেকে যায় ওই স্মেলটা একেবারে সহ্য করতে পারে না। ওই যে সবারই হাঁচি কাশি হয়, কিন্তু যখনই ওই শহর থেকে বের হয়ে যায় আর সমস্যা হয়। এটা হচ্ছে পোলেন এনার্জি। ওই যে পোলেন থেকে হ্যালো, জি স্যার। দেখবেন যে পোলেন, আমাদের দেখবেন স্প্রে বলেন, সেন্ট বলেন বা আতর বলেন, দেখবেন যে অনেকে সেন্ট আপনার খুবই পছন্দ করেন, অনেকে সেন্টটা পছন্দই করেন না। একই সেন্ট, কারো খুশবু লাগতেছে, কারো বুদবু লাগতেছে। তো পোলেন এনার্জি হচ্ছে ফুল থেকে ওই যে পরাগ ওই যে স্মেল আসে, হ্যালো, জি স্যার। ওইটা অনেকেই সহ্য করতে পারে, অনেকে সহ্য করতে পারে না। ওইটাকে বলে পোলেন এনার্জি। জি স্যার। স্যার এটার মেকানিজমটা একদিন শিখতে হবে আপনার কাছ ঠিক থেকে আছে, ঠিক আছে, ঠিক আছে। আর যদি প্র্যাকটিক্যালি করতে চান, অনেকে দেখবেন যে অনেকে ফুল আছে না, হ্যালো, জি স্যার। অনেকে দেখবেন যে ফুলের বাগানে অনেকগুলো ফুল নিয়ে নাকের কাছে নেয়, নাকের কাছে নিয়ে অনেকে খুশবু করে, আর এই ফুলের স্মেলটা নেওয়ার সাথে সাথে কারো হাঁচি কাশি শুরু হয়, এরকম দেখবেন অনেকে আছে। ফুলটা নেওয়ার সাথে সাথেই, হ্যাঁ, অনেকেই দেখবেন যারা জিগা তলায় থাকে, চামড়ার গন্ধটা তাদের ভালো লাগে, চামড়ার বিদেশ করলে চামড়ার ব্যাগ সাথে নিয়ে যায়, চামড়ার ব্যাগ কানের পাশে নিয়ে ঘুমায়। আর যারা চামড়ার স্মেল পছন্দ করে না, তাদের চামড়ার স্মেলটা খুবই বাজে লাগে। ডিপেন্ড। জি স্যার। হ্যাঁ, এই যে সবচেয়ে বড় কথা, যে যার যেটাতে অ্যালার্জি ওটা অ্যাভয়েড করবেন। কিন্তু যতই আপনি অ্যাভয়েড করবেন, স্যার তাও তো হয় না, মনে করেন না, আপনি আমার পারবেন কোল্ড না। অ্যালার্জি। শোনেন, এখন আপনি এটা হচ্ছে নিউট্রালাইজ করতে পারবেন, এটা মিনিমাইজ করতে পারবেন, জীবন থেকে বাদ দিতে পারবেন না।
জি স্যার, যেমন আমার কোল্ড এনার্জি কিন্তু আমি এসি নিচে ছাড়া কাজের কোনো সুযোগ নেই স্যার। এদিন তাহলে সেক্ষেত্রে করতে হবে, সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে কি আপনি সবসময় ইয়ে পড়বেন, ব্লেজার পরবেন একটা, বা একটা পরবেন যাতে সমস্যা না হয়, আপনার বুকের জন্য, বুকে বা বুকের জন্য ঠান্ডা না লাগে। স্যার মনে হয় কেন জানি কান ইফেক্ট করে স্যার। না দেখবেন আস্তে 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 আমার কাছে একদিন আসিয়েন, আমি তো এই আপনার যে কোল্ডের সমস্যা আমার তো আপনি আমি তো 23 বছর থেকে গরম পানি দিয়ে, 23 বছর থেকে গরম পানি দিয়ে গোসল করি। জি স্যার। হ্যাঁ, কোল্ডের সমস্যা তো আমি আমি সবচেয়ে বেশি ভুক্তভোগী। তা আমি লাইফ ইয়ে করতেছি না, আছে এরও ট্রিটমেন্ট আছে, এরও ট্রিটমেন্ট আছে। জি স্যার। হ্যাঁ, এই যে জি স্যার, আমার কাছে আমার একটু আসিয়েন। হ্যাঁ, ট্রিটমেন্টটা খুব দরকার, আমি হ্যাঁ, যাবো স্যার আপনার হুম, কাছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এর সবচেয়ে ভালো এনার্জি হচ্ছে স্যান্ড, বালু, বালু ট্রিটমেন্ট নিত্য। জি স্যার। হ্যাঁ, একটু করবেন কি, বালু গরম করবেন, বালু গরম করে মোজার মধ্যে ঢুকাবেন, মোজার মধ্যে ঢুকে আপনি প্যান্টের ঠিক পিছনে দিবেন, একটু মেরুদণ্ড বরাবর, কথা বলছেন, কিচ্ছু হবে। এটা আসেন আমার কাছে, আসলে আরো শিখে যাবো, অনেক অনেক ট্রিটমেন্ট আছে। জি স্যার, আমার একটা আমি ট্রিটমেন্ট। জাপান থেকে আসার সময় একটা বালুর ব্যাগ নিয়ে আসছিলাম, তো কোথায় এনিওয়ে সব মানে যত সমস্যা আছে অত সমাধান আছে, পৃথিবীতে যত তালা আছে অত চাবি আছে, তাই না? পৃথিবীতে যত তালা আছে, চাবি চাবি কি ততটা আছে না? চাবি কম আছে না, কম আছে না, বেশি আছে? সেম সেম। স্যার চাবি বেশি বেশি আছে, আছে। স্যার বেশি আছে স্যার। হ্যাঁ, দেখবেন কোন 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 তালার দুইটা চাবি, কোন কোন তালা তিনটা চাবি, কোন কোন তালা চারটে চাবি। আচ্ছা যত ঠিক আছে। সমস্যা আছে সমাধান, নানামুখী সমাধান আছে। স্যার চাবি ছাড়াই তালা খোলা যায়? আছে, খুলে। এটা ফেস আছে, পৃথিবীতে আছে ফেস রিকগনিশন। আপনি অটো ডোর, আপনি সামনে গেলেন, ফেস ফেস রিকগনিশন এখন চলে আসছে। আপনাদের মোবাইল গুলো আছে না? জি স্যার, রেটিনা, ফেস, তারপর স্যার হার্টবিট। আরে ভাই, হার্টবিট সেটা না, এখন হচ্ছে কি জাপানে আছে, জাপানে হচ্ছে কি নানান কিসিমের সেন্সর আছে, যেমন ওখানে সমস্ত, হ্যালো মানে অনেক এনার্জি তাই। হ্যালো, জি স্যার। হ্যাঁ, ওরা হচ্ছে কি বারান্দায় হচ্ছে কি বিল্ডিং টিল্ডিং এ সব জায়গাতে লাইট গুলো এমন করে দিছে, মানুষ না থাকলে, না থাকলে লাইট জ্বলবে না, মানুষ থাকলে লাইট জ্বলবে। ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে লাইট অটোমেটিক অফ। ওয়াশরুম থেকে যাবেন, লাইট, ওয়াশরুমের ভিতরে ঢুকবেন, লাইট জ্বলে যাবে, বের হয়ে আসলে স্যার লাইট এখন অফ তো হয়ে যাবে। লিফটেও এটা ইউজ করছে স্যার, রানিং লিফট গুলো হ্যাঁ, আচ্ছা, এখানে বাংলাদেশ। এখানে তো বললাম যে এই টেকনোলজিটা আপনি বাংলাদেশে দেখছেন, আমি তো জাপানে দেখেছি, সবচেয়ে লেটেস্ট টেকনোলজি জাপানে। আমি, হ্যালো, জি স্যার। জি হ্যাঁ, স্যার। যে আজ থেকে 20 বছর আগে টোকিওতে আমি ট্রেনে চড়ছি, সেই ট্রেনের ড্রাইভার ছিল না। স্যার আমাদের স্যার দেশের বাইরে যদি এমএসসি বা পিএইচডি করতে যাওয়া হয় তাহলে স্যার বায়োকেমিস্ট্রি স্যার মানে কোর এগুলো কোন জায়গায় স্যার? সুইডেন, তাছাড়া ঠিক এর আছে, আর ঠিক কোনগুলো আছে, স্যার একদম? ঠিক আছে, আমার অফিসে একদিন আসেন, আমি প্রতি মঙ্গলবার প্রতি বৃহস্পতি 7 দিনের অফিসে থাকি, জি ঠিক স্যার। আছে। হ্যাঁ, সুইডেন, ইউরোপের পড়াশোনাটার মান ভালো, নরওয়েতে পড়াশোনাটা খরচ লাগে না, এটা সুবিধা। কিন্তু স্কলারশিপ ভেরি ডিফিকাল্ট এমএসসি তে। ইন এমএস স্কলারশিপ, ফুল ফান্ডেড স্কলারশিপ ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। স্যার 100 তো দেয় না স্যার, 85 পর্যন্ত, সেটাও স্যার খুব কন্টেস্ট চলে। নর্মালি 35% দেয়। হ্যাঁ, আর ওখানে পেমেন্ট গুলো করা হয় ডলারে বা ইউরোতে, অনেক টাকা। জি সেই দিকে স্যার। আমি যাচ্ছি না, কারণ যারা ইন্টারেস্টেড আমার সাথে একদিন আসি, কথা বলবো। হ্যাঁ, জি স্যার। এই যে সালফার ড্রাগ, হ্যালো হ্যালো, জি স্যার। হ্যাঁ, সালফার ড্রাগ কিছু না, সালফার ড্রাগ নামকরণ করা হয়েছে কেন? এটা সালফার আছে। আচ্ছা বলেন তো, সালফার কেউ দেখছেন কখনো? সালফার, স্যার পাউডার, হ্যাঁ, কালার কিরকম? সাদা সাদা। হলুদ। জি স্যার, স্যার হলুদ। ছোটবেলায় কেউ পটকা ফুটেছেন? জি স্যার। আপনারা দেখবেন পটকা ফুটে চকলেট বম। ওই বম না, এই যে আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমরা গন্ধক বারুদ দিয়ে কিনতাম, গন্ধক বারুদ কিনে নিজে নিজে আমরা পটকা বানাইতাম, নিজে নিজে পটকা পটকা ওই যে গন্ধক মানে আমরা বলি গন্ধক, গন্ধক না শুনছেন? গন্ধক, জি স্যার। জি স্যার। গন্ধটা কিছু না, ওইটা হচ্ছে সালফার। হ্যাঁ, এটা গন্ধটা কিরকম? এই যে পচা ডিমের গন্ধ পড়ে না, এই সালফারের জন্য, সালফারের একটা গন্ধ, জানেন গন্ধটা কিরকম? পচা ডিমের গন্ধ। আপনারা ইন্টারমিডিয়েট করেননি তো, যে এই সালফারের জিনিসটা জানেন না। এই যে সালফার থাকলে, এই সালফার ড্রাগ, এটা ফার্স্ট আগে, এটা ড্রাগ। আর এই যখন পেনিসিলিন আবিষ্কার কত সালে হয়েছে? পেনিসিলিনটা 1945 সালে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পেনিসিলিনটা লক্ষ 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 মানুষের জীবন বাঁচাইছে। কিন্তু যখন পেনিসিলিন আবিষ্কার হয় নাই, তার আগে মানুষ অ্যান্টিবায়োটিক ইউজ করে নাই। হ্যালো
জানি না করছে স্যার। তো এই যে সেটা হচ্ছে এইটা। না জেনে করছে হয়তো, কিন্তু স্যার বুঝতে পারে না নাই। না না জেনে করছে না, করছে ফার্স্ট কেমিক্যাল সাবস্টেন্স সিস্টেমেটিকলি ইউজড টু ট্রিট এন্ড প্রিভেন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন হিউম্যান। না জেনে না জেনেই করছে এটা। এই যখন প্রথম বিশ্বযুদ্ধ ছিল, আগে ছিল মানুষ ইয়ে করলে এই জিনিসটা দিত, এটা অ্যান্টিবায়োটিক হিসেবে, এই যে ব্যাকটেরিয়া ইনফেকশন ইন হিউম্যান, এটা যখন পেনিসিলিন আবিষ্কার হয় নাই তার আগে এইটাই কি হইতো, অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করতো। অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করতো, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি অ্যালার্জিক রিঅ্যাকশনের জন্য পেনিসিলিনের কাজ করতো। এখন দেখেন এই যে সালফামাইড, এই একটা কি থাকে, একটা সালফার থাকে, এই সালফারের কারণেই সেটা কাজ করে। এখন পেনিসিলিন এবং সালফারের পার্থক্য কি? পেনিসিলিনটা কি করে? কিল দ্য ব্যাকটেরিয়া রিমুভিং দ্য সেল ওয়াল। আর এটা কি করে? সালফার স্টপ ব্যাকটেরিয়া ফ্রম গ্রোয়িং। এই যে এটা ক্লিন করে, তাহলে এটা কি বলেন তো, ব্যাকটেরিয়া সিডাল না ব্যাকটেরিয়া স্ট্যাটিক? পেনিসিলিনটা স্যার ব্যাকটেরিয়াস্টেটিক। স্যার ব্যাকটেরিয়াসিডাল। ব্যাকটেরিয়া সিডাল। সিডাল, আর এই হ্যাঁ যে স্যার, কেননা স্টপ ব্যাকটেরিয়া করেন, এইটা হচ্ছে সিডাল। এটা 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 মেরে ফেলে, পেনিসিলিনটা মেরে ফেলে ধ্বংস করে, কিন্তু এটা ধ্বংস করতে পারে না। এটা কি করে? স্যার ওই ডোমিনেট করে রাখে। এটা মানে যা যতটুকু আছে ততটুকু, আর নতুন করে ব্যাকটেরিয়া তৈরি হবে না। দি ফার্স্ট অ্যান্টিবায়োটিক ক্রিয়েটেড, এটা হচ্ছে এটা যখন আমাদের অ্যান্টিবায়োটিক ছিল না, পেনিসিলিন ছিল, তার আগে আমরা এটা ইউজ করা হতো। এখন ওই শুধুমাত্র এই সালফার ড্রাগ গুলো শুধুমাত্র যে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করতো তা না। এখন দেখেন অনেক সালফার ড্রাগের মধ্যে যদি সালফার কন্টেনিং ড্রাগ, এটা এখন ব্যক্তিটা অনেক বেশি, ব্যক্তিটা অনেক বেশি। তার মধ্যে একটা আমি পড়াচ্ছি, এই যে গ্লাইবেনক্লামাইড, টলবিউটামাইড, এখানে সালফার আছে। এই গ্লাইবেনক্লামাইড, টলবিউটামাইড কিসের ড্রাগ জানেন? না স্যার, ডায়াবেটিস। ডায়াবেটিসের ড্রাগ। ডায়াবেটিস। ডায়াবেটিসের ড্রাগ। এখন দেখেন ডাইভার্স ইফেক্ট, আগে ছিল অ্যান্টিবায়োটিক হিসেবে, এখন দেখা যাচ্ছে এটা ডায়াবেটিসের ড্রাগ, এটা ইনসুলিন সিক্রেশন বাড়ায় দেয়। এখন আর হচ্ছে অ্যান্টি নিউপ্লাস্টিক ড্রাগ। অ্যান্টি মানে কি বলেন তো? স্যার বিপরীত স্যার। নিউ মানে নতুন। আর প্লাস্টিক মানে? স্যার প্লাস্টিক তো স্যার ইথিলিন বা ইথাইলিন, যে আমরা না না, ওখান থেকে শব্দটা আসে নাই। অ্যান্টি মানে তো নিউ মানে নতুন, প্লাজমম, নিউ মানে প্লাজম মানে টিউমার, এখান থেকে শব্দটা আসছে। অ্যান্টি নিওপ্লাজম মানে যদি টিউমার হয় স্যার নিওপ্লাজম। স্যার তাহলে তো স্যার নিও তো আলাদা আসবে না স্যার, নিওপ্লাজমই তো স্যার একটা টিউমার। না মানে ওই নিউপ্লাজম শব্দটাকে, এই শব্দগুলো হচ্ছে কি, এই শব্দগুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনি ইংলিশ করতেছেন, কিন্তু গ্রিক এগুলো নিও ম্যাক্সিমাম শব্দ দেখবেন গ্রিক, ইতালি, ওখান থেকে আসছে। তার মানে আমরা যখন ইংলিশের যখন জন্মই হয় নাই, ইংলিশের এই যে বাংলা ভাষার জন্ম কত সালে? স্যার এটা তো স্যার এই 11 শেষের দিকে স্যার, না আমি বললাম 900 সামথিং থেকে। ঠিক আছে, এই বাংলা ভাষার শব্দগুলো কোথা থেকে আসছে? বাংলা ভাষার পান্ডুলিপি। দ্রাবিড়, অসমীয়, এরকম আরো কতগুলো মিক্স হয়ে স্যার, সংস্কৃত মেইনলি, সংস্কৃত থেকে আসছে, তাই না? স্যার এখন দেখা যাচ্ছে এই শব্দটা, ওই যে সংস্কৃতি, এখন সংস্কৃতি আপনি বুঝবেন না, তাই না? সবার জন্য দুর্বোধ্য, যে কারণে আস্তে আস্তে দেখবেন যে খুদের জিনিসের একটা লিঙ্ক আছে। হ্যাঁ, একদম একটু ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করা যায় না, অনেক ক্ষেত্রে বোঝার সুবিধার জন্য ওই ওয়ার্ডিং মিনিংটা চেঞ্জ করতে হয়। হ্যাঁ, এই যে যেমন অ্যান্টি নিউপ্লাজম, যদি অ্যান্টি নিউপ্লাজম বলতো, আজকে কোন যারা তৈরি করছে জেনে শুনে এই শব্দটা ইয়ে করছে, যে প্রিভেন্ট ইনহিবিট ডেভেলপমেন্ট অফ নিউপ্লাজম, এইটা হচ্ছে অ্যান্টি নিউপ্লাজম। তারপর এই যে নতুন যদি সেল তৈরি না হয়, তাহলে যদি ড্রাগ টিউমার যদি হয়, টিউমার বা ক্যান্সারে কি হয়? একটা নন স্টপ মেকানিজম, তাই না? নন স্টপ মেকানিজম, যে একটা শুরু হলে বাড়তেই থাকে। আমরা যদি নতুন যদি যা হয়েছে নতুন যদি আমরা এই যে অ্যান্টি নিউপ্লাস্টিক ড্রাগস আর কল অ্যান্টি ক্যান্সার ড্রাগ, কেমোথেরাপি, এগুলো হচ্ছে অ্যান্টি নিউপ্লাজম। এটা কিভাবে কাজ করে আমি পড়ছি না, যে এই যে একটা সেল থেকে দুটো সেল হয়, ওই সেল হওয়ার আগে কি হয়? একটা সেল থেকে দুটো সেল হওয়ার আগে কি হয়? হ্যালো, স্যার রেপ্লিকেশন হয়। রেপ্লিকেশন হয়। একটা সেল থেকে মাইটোসিসের আগে রেপ্লিকেশন হয়। এখন রেপ্লিকেশন একটা থেকে দুইটা যদি ডিএনএ না হয়, তাহলে রেপ্লিকেশন হবে কি হবে না? হবে না স্যার। রেপ্লিকেশন হলেও সেল ডিভিশন হবে না। রেপ্লিকেশনে হয় না স্যার, জি1 ফেজটা করে দেয় সব জায়গায়। দেখেন আমি বললাম, এখন বিভিন্ন কারণে আছে। একটা ফোলিক অ্যাসিড অ্যানালগ ওখানে আছে, পাইরিমেডিন অ্যানালগ। পাইরিমেডিন ঠিক না, পাইরিমেডিন অ্যানালগ বোঝেন? অ্যানালগ মানে স্যার ওটা অনুরূপ আর কি, অনুরূপ, কিন্তু পাইরিমেডিন না, অনুরূপ।
জি স্যার। হ্যাঁ, তার মানে দেখেন এই যে ফ্লোরো ইউরেসিল, পাইরিমিডিনে কি থাকে? পাইরিমিডিনে কাট সিইউটি থাকে না? স্যার ইউরাসিল থাকে। নরমালি যখন আমরা ডিএনএ ক্ষেত্রে কি ইউরেসিল থাকে? না স্যার, না স্যার। পাইরিমিনতে ইউরাসিলও থাকা যায় স্যার, আবার ইউ তো স্যার থাইমিন। ঠিক আছে, থাকে, কিন্তু স্যার তো ডিএনএ বললো যখন CUT। হ্যাঁ সিইউটি কাট বুঝলাম, কিন্তু যখন আমরা এই যে যদি ইউরেসিলটা দেই তাহলে এটা কি রেপ্লিকেশন হলো? ফ্লোরো ইউরেসিল এটা রেপ্লিকেশন হলো, কিন্তু এটা কি ঠিক হলো? না স্যার, না স্যার। ঠিক হলো না। রেপ্লিকেশনে তো ইউরিসিল হবে স্যার এটা না। স্যার ব্যাকটেরিয়া না স্যার? কথা শোনেন আগে, আমি যখন বললাম যদি ব্যাকটেরিয়া না, কোথায় এটা ব্যাকটেরিয়া না, এটা আমরা কিভাবে এই আমরা কিভাবে অ্যান্টিমেটাবলাইট আমরা যদি যদি এই যে ঔষধ, এটা ঔষধের মধ্যে আমরা পাইরিমিডিন অ্যালার্জি দেই তাহলে কি হবে? সেল রেপ্লিকেশন হবে না, রেপ্লিকেশন না হলে সেল মাল্টিপ্লিসিস হবে না। তো পিউরিন অ্যানালগ দিলাম, এই যে পিউরিন গুয়ানিন এর অ্যানালগ দিলাম, কারণ গ্রুপগুলো এখানে স্যার ইউরাসিল থাকবে না থায়ামিন রাখবো স্যার? এটা কিভাবে স্যার করা হয়, মানে কোন কিসের উপর আমাদের ড্রাগটা দেই, ড্রাগটা হচ্ছে ফ্লোরো ইউরেসিল, ড্রাগের নামে ফ্লোরো ইউরেসিল আমরা দিয়ে দিলাম। তো এই ফ্লোরো ইউরেসিলটা যেখানে যেখানে থাইমিন, যেখানে যখন একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ হবে ডিএনএ থাইমিন হওয়ার কথা, থাইমিনের জায়গায় যে ফ্লোরো ইউরেসিল হয় রেপ্লিকেশন হবে, কিন্তু সেল ডিভিশন হবে না। স্যার ওটা তো স্যার আমাদের শরীরের সাথেও তো বাইন্ড করতে পারে না, এই যে শোনেন, এই যে যে সমস্ত ড্রাগ, এই যে ডিএনএ বেসড ড্রাগগুলো ভেরি স্পেসিফিক, স্যার। মিস হয়ে যায় না স্যার না অনেক না সময়? না 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 না, এটা বললাম এর ডেলিভারি সিস্টেমটা ডিফারেন্ট। জি স্যার। অনেকগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে যে এই যে সেলস বিভিন্ন জায়গায় আছে, অ্যালকালাইডিং এজেন্ট আছে, ন্যাচারাল প্রোডাক্ট আছে, অনেক কিছু আছে। এখন এই যে তারপরে অ্যান্টি টিউমার অ্যান্টিবায়োটিক, এটাও কিছু আছে, কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা অ্যান্টি টিউমারকে কাজ করে। এখন এই যে বললাম না কিভাবে বায়োলজিক্যাল মানুষ কি করে, আমরা সেল সাইকেলে কি আছে, একটা জি1 ফেজ আছে, এস ফেজ আছে, জি2 ফেজ আছে, এম ফেজ আছে, চারটে ফেজ আছে না জি সেল স্যার। সাইকেলে? জি স্যার। এই যে নিউক্লিয়ার ড্রাগগুলা, এই যে জি1 এ কি হয়, এস ফেজে তো ডিএনএ সিনথেসিস হয়, জি1 এ কি হয়? স্যার সবকিছু আর কি মানে তৈরি হয়, উপকরণগুলা তৈরি হয় হচ্ছে। স্যার রেপ্লিকেশন। তৈরি হয়, যদি সবকিছু তৈরি হয় তাহলে সে এসে আসবে, আর সবকিছু তৈরি না হলে এখানে নষ্ট হবে। এসের পরে জি2 তে কি হয়, জি2 তে স্যার আবার চেক হয় স্যার ওটা। আবার ডুপ্লিকেট রিচেক হয় স্যার, এটা আবার ডুপ্লিকেটের জন্য প্রস্তুত হয়। না হ্যাঁ ডুপ্লিকেট প্রস্তুত, আবার রিচেক হয় সবকিছু জি যে স্যার। সেল ম্যাটেরিয়াল ডিএনএ ঠিক আছে না। এই যে বললাম, তাহলে এই যে আমরা নিউক্লিয়াসিক ড্রাগগুলো কিভাবে কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করতে পারে, এখানে কাজ করতে জি1 এ, এখানে যদি আমরা ইনহিবিট করি ওখানে জি1 এ তাহলে নতুন করে এস হবে না। এসে যদি আমরা যদি ইনহিবিট করি তাহলে নতুন করে ডিএনএ রেপ্লিকেশন হবে না। তারপরে এরপর আমরা যে কোনো একটা স্টেপ জি1 স্টেপকে ব্লক করে দিতে পারি, এস কে ব্লক করে দিতে পারি, জি2 কে ব্লক করে দিতে পারি, মাইটোসিস ব্লক করে দিতে, বিভিন্ন ভাবে আমাদের কথা হচ্ছে একটা সেল থেকে দুটো সেল যেন না হয়, তাই না? বিভিন্ন এক একটা ড্রাগ এক এক জায়গায় কাজ করে, যে সমস্ত জায়গায়। হ্যালো স্যার ম্যালিগন্যান্ট যে টিউমার গুলো স্যার, নিওপ্লাজম গুলো, ওগুলো তো স্যার শরীরের বিভিন্ন জায়গায় স্যার ছড়াতে থাকে স্যার। সেক্ষেত্রে স্যার স্পেসিফিক কিভাবে কাজ করতে পারে? একটা যে আমরা স্পেসিফিক ভাবে কাজ করার জন্য তৈরি করা হলো, সেটা স্যার শরীরের সারা জায়গায় তো স্যার মেকানিজম ছড়াই পড়তে পারে না, মানে ড্রাগসের। যেটা হচ্ছে বিনাইন, যেখানে হচ্ছে সেখানে ম্যালিগন্যান্ট তো ছড়া যায়, তাই না? জি স্যার। হুম স্যার এটা তাহলে স্যার বিনাইন টিউমারের জন্য। ওগুলাতে তো স্যার মার্কার থাকে, স্যার মার্কার থেকে হয়তো স্যার ড্রাগ কি বুঝতে পারে এরকম। এটা ওয়ান কাইন্ড অফ ড্রাগ, ইউ আর রাইট, এটা মনে হয় বিনাইনের জন্য, আমি শিওর না। জি স্যার। এখন কিছু কিছু ড্রাগ আছে যে একটা স্পেসিফিক সাইকেলে, হ্যালো জি1 জি2 জি1 এস জি1 এস জি2 এবং এম, কিছু ড্রাগ আছে একটা স্পেসিফিক সাইকেলকে ইয়ে করে, স্পেসিফিক সাইকেলকে ইনহিবিট করে। আর কিছু ড্রাগ আছে সে এক বা একাধিক সাইকেলকে করে, যে সময় যারা একটা সাইকেলকে করে ওটা বলে স্পেসিফিক ফেজ, আর যদি একের অধিক করে ওটা বলে নন স্পেসিফিক এজেন্ট। স্যার এই নন স্পেসিফিক এর পিছনে কি খরচ বেশি হয় স্যার? আমার জানা নেই স্যার নন স্পেসিফিক গুলো কিভাবে হয় স্যার, মানে একসাথে স্যার একটাই তো স্যার ড্রাগে। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে এই যে আমাদের এমন হচ্ছে যে জি1 এবং এস, জি1 এবং এস এমন একটা জিনিস তৈরি করলো
দেখা যাচ্ছে যে হয়তো সাইড চেন গুলো এমন ভাবে করছে, ওই যে এটাকে বাধা এটাকে ইনহিবিট করলো, এখানে ইনহিবিট করলো, অথবা এস কে ইনহিবিট করলো, জি কে ইনহিবিট করলো, পসিবল। হ্যালো, কিন্তু স্যার জি এটা স্যার। মানে স্বাভাবিকভাবে চিন্তা করলে যে অনেক মাস্টার মাইন্ড কাজ স্যার। মাস্টার মান কাজ, বিশ্বাস করেন ড্রাগ ডিসকভারি সবচেয়ে ভালো করে চাইনিজরা। হ্যালো, স্যার জি স্যার। কারণ স্যার ওরা 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা কাজ করতে পারে। ওরা রোবট স্যার। না, রোবট হচ্ছে কি, আমাদের আমাদের ওরা যে ডেডিকেশন, ওরা যেটা ধরবে, ওরা ওদের বস যদি বলে তুমি একটা করো, 4টে কাজ করে ওরা ওরা হ্যালো, জি স্যার স্যার। ওরা জি স্যার। জাপানিজদের থেকেও বেশি পরিশ্রমী। না ওদের অনেকে মনে করে কি ওদের মেধা কম, ওরা মনে করে কি ওদের মেধা কম, যে কোনো বুঝি হোক না বুঝি হোক অনেক কাজ করে ওরা, একটা তো রেজাল্ট আসবে। এরকম অনেকগুলো ডিসকভারি পাওয়া গেছে এই চাইনিজদের কাছ থেকে। ওরা অনেক ক্ষেত্রে বুঝে করে, অনেক ক্ষেত্রে না বুঝে করে। এই যে নন ফিজিক আছে না, বস অথবা বলছে যে সে করছে কি সব জায়গায় দিয়েছে এই স্যার সেক্ষেত্রে স্যার মানে খরচ বেশি হয়ে যায় না, দেখা গেল একটা কাজ করতে দিলে 4টে কাজ করতেছে। খরচ বেশি হয়। ঘটনা হচ্ছে আপনি যদি ল্যাবে কাজ করবেন, ল্যাবে হচ্ছে প্রতি একটা একটা জেল তৈরি করতে, একটা একটা জেল ইলেকট্রিস করতে, আমি প্রতিদিন দেখছিলাম, আমি ল্যাবে কাজ করতাম, একটা জেল ইলেকট্রিক ওয়াস্টার বিল্ডিং করতে গেলে 20,000 টাকা খরচ হয়। তো আমি চারটা যদি আমি জেল রান করি একদিনেই, তাহলে 4 কোটি 80,000 টাকা খরচ হলো একদিনে। মানে খালি 80,000 টাকা খালি খালি রিয়েজেন্ট খরচ করলাম, তখন একদিনে আমি লাখ টাকার রিসার্চটা এরকম। এই যে লাখ টাকা রিসার্চ করলেন আপনি একদিনে, করার পরে যে রেজাল্ট যদি না পান, বস রাগ করে, কিন্তু রেজাল্ট যদি পান, আপনি 1 লাখ টাকা ইউজ করেন, 1 কোটি ইউজ করেন, বস খুবই খুশি। হ্যাঁ স্যার, কিন্তু স্যার অনেক সময় স্যার এই যে আমাদের যে ড্রাগ ডিসকভারি স্যার, আমরা তো দেখছি যে খুব কম পার্সেন্টেজ, একটা 10 থেকে 15% ড্রাগ মার্কেটে আসে। ওটা যে, হ্যাঁ, সেক্ষেত্রে এই যে এদের তো প্রচুর খরচ। খরচ, হ্যাঁ, ওই- অনেক অনেক কোম্পানি, অনেক খরচ যদি উঠে আসে, অনেক কোম্পানি উঠে যায়। খরচ উঠে না গেলে অনেক কোম্পানি একদম বসে যায়। যেমন গ্লাসকো একটা কোম্পানির নাম শুনছেন, GLASCO, গ্লাসকো। জি স্যার। হ্যাঁ, স্যার এই এদের বেট নোবেট ছিল আর কি, বেট না না, নোবেট। এই গ্লাসকো এই কোম্পানিটা যে রিসার্চ এমন ভাবে ইয়ে করছে, অনেক বছর যদি কোনো প্রোডাক্ট আসে নাই, কোম্পানিটা বসে গেছে। এই গ্লাসকো এই তারপরে পারলো না, অন্য একটা কোম্পানির সাথে গ্লাসকো স্মিথ গ্লাসকো, তারপরে একটা কোম্পানির সাথে ইয়ে হলো গ্লাসকো স্মিথ, তারপরে পারলো না। তারপর অন্য একটা কোম্পানির সাথে আসলো গ্লাসকো স্মিথ ক্লাইন, তারপরে পারলো না। মানে বসে গেল। স্যার এই ড্রাগ এটা- ডিসকভারিতে বাঙালিদের কি খুব বড় কোনো স্যার অবদান আছে লুঙ্গি স্যার? নিয়ে স্যার, মানে একেবারে যে পরনের লুঙ্গি পর্যন্ত নিয়ে যে ইনভেস্ট করবে এরকম, মানে খুব বেশি রিস্কি। ড্রাগ ডিসকভারি, হ্যালো, জি জি স্যার। স্যার। বাংলা এই ড্রাগ ডিসকভারিতে বাংলাদেশ গত 100 বছরে সমস্ত ড্রাগ ডিসকভারি ওয়েস্টার্ন কান্ট্রিজ, আমাদের এই পুরো সাবকন্টিনেন্টে দুইটা ড্রাগ ডিসকভারি হয়েছে, দুইটা আবিষ্কার করছে ইন্ডিয়া। এই পুরো 100 বছরে দুইটা আবিষ্কার হচ্ছে ইন্ডিয়া। সহজ যদি হয়তো সবাই তৈরি করতো। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এরা ড্রাগ করে কি, এরা ফর্মুলা কিনে নিয়ে আসে, হ্যাঁ, লবণের সাথে মরিচের সাথে হলুদ এগুলো করার পরে ইয়ে করে, এদের বুঝতে ড্রাগ পারছি ডিসকো, হ্যাঁ, এদের ফর্মুলেশন করে। হ্যালো, জি স্যার। জি স্যার। আজ থেকে ওটা 2005 সালে আমি বাংলাদেশে ইনসুলিন তৈরি করতে আসলাম। আমাকে স্কয়ার কি বলছে জানেন? কি স্যার? স্কয়ারের মতো ফার্মাসিউটিক্যাল, সরি নাম নাম ভুলে গেছি। অনেকগুলো কোম্পানিতে আমি যোগাযোগ করছিলাম, ওরা বলছে আমাদের দেশে 16 কোটি মানুষ, আমরা 16 কোটি যদি স্যালাইন তৈরি করি, 16 কোটি টাকা লাভ, আমরা আপনার রিস্কি বিজনেসে কেন যাব? এরা স্কয়ার করে কি, এদের চিন্তা হচ্ছে বাজার থেকে হলুদ কিনে মরিচ কিনে গুঁড়া করে বেচবে, এই চিন্তা। ওটা কি স্যার স্কয়ার? আপনি যদি স্যার একটা অর্গানিক মেডিসিন আবিষ্কার করেন, যেটা হচ্ছে ডায়াবেটিসের মানে যে মানে যেটা প্রবলেম হচ্ছে যে উৎপাদন অনেক সময় হয় না, ইনসুলিনটা প্রডিউস হচ্ছে না স্যার, টাইপ 1-এ স্যার, এটা যদি স্যার আপনি কমপ্লিটলি করতে পারেন, তাহলে স্যার আপনাকে কি মার্কেটে উঠতে দিবে? মানে আমাদের না দেশের পরিবেশ। না, দিবে না, আপনাকে একদম সবাই দিবে। মাল্টিনেশনাল কোম্পানিগুলো, আপনি 10 টাকা আপনি ইনসুলিন তৈরি করে 500 টাকা বিক্রি করলেন, ওরা 400 টাকা দিবে, আর প্রয়োজনে ওরা ফ্রি দিবে, জি স্যার। একদম বসে দিবে। আমি আমি এর পিছনে 2 বছর সময় নষ্ট করছি তো, হ্যাঁ, মাল্টিনেশনাল কোম্পানিগুলো মাফিয়া টাইপের, আপনাকে উঠতেই দিবে না। এই ড্রাগ ডিসকভারি আমি খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, বাংলাদেশে 2 বছর ইনসুলিনের পিছনে ঘুরছি। আমার সাথে আসুন, কথা বলবো, ঠিক আছে? উঠতে দেবে না, আপনার গাড়ি দিবে না। স্যার এটা স্যার নিজেরা করার পরে স্যার মানে খুব একটা চাউন না করার ফলে পরবর্তীতে একেবারে যখন প্রাইম মিনিস্টারের সাথে ডিরেক্ট কথা বলে দেখেন আমি এই অবস্থা, আর এরপরে যদি স্যার আপনি প্রাইম মিনিস্টার দূরের কথা, প্রাইম মিনিস্টার পিএস পর্যন্ত যাইতে পারবেন না আপনি।
তাই না? আপনি জি স্যার। ওরা পুরো প্রাইম মিনিস্টারের সাথে আশপাশে যারা 14 পিএস এপি যারা আছে ওই দেশ বিদেশ ভ্রমণ করছে না, ওরা ওদের কাছে কোটি কোটি বিলিয়ন টাকা কিছু না, আপনার কাছে স্যার 10 টাকার ব্যাপার। বলেন বলেন বলেন। যে সমস্ত উপদেষ্টা আছে প্রাইম মিনিস্টারের মার্কেট সেটা আসলে ওনারাই। ওইদিকে যাচ্ছি না ভাইয়া, কাজ শেষ করি তারপরে। হ্যাঁ, এখন আমি এই জানুয়ারি মাস থেকে অফলাইন হয়ে যাবে, আমি ক্যাম্পাসে রেগুলার থাকি, আমার জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পারবো। দেখেন এখন ফাইনালি এই যে সাইকোথেরাপি ড্রাগ, দেখেন মানুষের ডিপ্রেশন, এখন আমাদের আধুনিক যুগে সবারই ডিপ্রেশন, এক একজনের এক এক সমস্যা। হ্যালো, জি স্যার। জি স্যার। জীবনে জীবনের সমস্যা নাই এমন কেউ আছে? না স্যার। সবার এক একজনের এক এক সমস্যা, তাই না? সমস্যা আছে না? সমস্যা আছে দেখেই স্যার আমরা উত্তরণ করি সামনের দিকে। এখন এখন একটা কাক, হাঁস, ময়ূর, এই গল্পটা জানেন? স্যার শুনছি মনে হয় স্যার, এই মানে একজন আরেকজনের থেকে বেশি অখুশি এটা নিয়ে কথা হয় এবং কোন একটা সময় কাকে ফিরে আসে। হ্যাঁ, ইউ আর রাইট, ইউ আর রাইট। কাক কাক কালো, তার সমস্যা কালো, মানে কালো কালার, খুব খারাপ কালার, কেউ আমাকে পছন্দ করে না। হাঁস হইতে চায়, হাঁস সাদা কালার, হাঁস বলতেছে আমার এত ভাই সাদা, তাই না? এই হাঁস সাদা, যখন কালার হলো, এটা দাফনের কাপড়, এটা বিধবার কাপড়, এটা যখন কালার হলো, বলে তুমি তো ঘুমাইতে পারো, আমি ঘুমাইতে পারি না। হ্যাঁ, যদি আমি সারাদিন চুপচাপ বসে থাকি, মানুষ আবার ঢিল মারে, থাকতে চায়। আর রাতের মধ্যে আমি ডিম না পারি, আমার পেটে পাড়া দিয়ে ডিম বের করে নেয়, তাহলে কি হতে চাও? ময়ূর হতে চাও। ময়ূর বলে ভাইয়া তোমাদের তো, তাই না? এখন হাঁস বলছে কেউ কি কাকের মাংস খাইতে চাইবে না, আমার হাঁসের মাংস খায়। আর ময়ূর বলছে তোমার তো ভাই মরে গেলে তোমার শান্তি, আমার মরলেও শান্তি নাই, মরার পরে আমার পাখাগুলো নিয়ে যে আমার জমে রাখে, বইয়ের ভিতরে রাখে, বেঁচে কি হতে চাও? বলে, আমার জীবনটা খুব কঠিন, সবাই আমরা সবসময় পেখম মিলে থাকি আর কি। তা কি হতে চাও? বলে আমার খুব কষ্ট, খুব তাকলিফ, ঘুমাইতে পারি না। কি হতে চাও? কাক হতে চাই। বলে তোমার কেন? তোমাকে কেউ মারে না, তোমার খাবার নিয়ে কোনো চিন্তা নাই, তোমার কাকের মাংস কেউ খায় না। এই সবার সমস্যা এক একজনের সমস্যা এক এক রকম, তাই না? জি স্যার। হ্যাঁ, একটা দুটো কথা আছে, লায়লাকে বুলাও। লায়লা, লায়লা মানে কি বলেন তো? নাউন স্যার। না, লায়লা একটা মেয়ের নাম। এক প্রেমিক, মানে একটা মেয়েকে ভালোবাসতে, সে মেয়েটার নাম লায়লা। ওই দেখা যাচ্ছে মেয়েটাকে খুব ভালোবাসতো, মেয়েটাকে বিয়ে করতে, তার মেয়েটা অন্য সাথে বিয়ে হয়ে গেছে। তখন সে ওই মেয়েটাকে না পেয়ে সে পাগল হয়ে গেছে, সে মানসিক হাসপাতালে গেলে গেছে। যে লোকের সাথে বিয়ে হয়েছে, দেখা যাচ্ছে যে কিছু কিছু গবেষক গেছে, প্রথমে বলছে একটা পাগল বলছে লায়লাকে বুলাও, লায়লাকে বুলাও, লায়লাকে বুলাও। করতে 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 10-12টা 20টা 50টা পরে দেখে 8টা মানুষ একই কথা বলছে, লায়লাকে বুলাও, লায়লাকে বুলাও, লায়লাকে বুলাও। পরে দেখা গেল পরের যে লায়লাকে বুলাও, ওটা লায়লার স্বামী। মানে কেউ লায়লাকে পেয়ে না পেয়ে পাগল হয়েছে, আর কেউ লায়লাকে পেয়ে পাগল হয়েছে। হ্যাঁ, কথা বলতে গেছি। সমস্যাটা দুই রকমের। এই যে অ্যান্টি ডিপ্রেসিং ড্রাগ, সবারই একই রকম সমস্যা। তার মধ্যে এখন অ্যান্টি ডিপ্রেসিং এর মধ্যে হচ্ছে কি, যে ড্রাগ গুলো হচ্ছে কি মাসেল রিল্যাক্সেন্ট, ঘুম কম হয়, এই হয় সেই হয়, বহুত কিছু সমস্যা আছে। তার মধ্যে একটা মাসেল রিল্যাক্সেন্ট দিলে ঘুম হলেও, এই যে ঘুম, স্লিপ, বলেন তো স্লিপটা কিরকম, ভালো না খারাপ? স্বাভাবিকভাবে তো ভালোই ভালো তো স্যার, মানে স্বাভাবিক ঘুমটা ভালো। শোনেন, এই যে দেখবেন অনেক ক্ষেত্রে, রিল্যাক্সেশন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখবেন যে মানুষ হাসপাতালে গেলে কোনো সমস্যা, ঘুমাতে পারে না, ঘুমে গেলে হাসপাতালে করে কি, ঘুমের সাথে ওষুধের সাথে ঘুমের ওষুধ দেয়। মানুষটা যদি 2 দিন 3 দিন ভালো মতো ঘুমায়, মানুষটা অনেক ভালো ফিল করে। এই জন্য বলবেন স্লিপ ইজ দ্য বেস্ট মেডিসিন ফর অল ড্রাগ, কথা খেয়াল থাকবে। জি স্যার। স্লিপ ইজ দ্য স্লিপ ইজ দ্য বেস্ট মেডিসিন ফর অল ড্রাগ। ঘুমাবেন, শান্তির ঘুমের মতো বড় কিছু আর নাই। হ্যাঁ, যে কারণে আমাদের বাংলাদেশের মানুষ ঘুমায় না। যে সমস্ত দেশের মানুষ কম ঘুমায়, সে সমস্ত দেশের মানুষের মধ্যে মানসিক সমস্যা সবচেয়ে বেশি, এটা ইনভার্স রিলেশনশিপ। তারা বেশি ঘুমায়, তাদের রোগ বালাই কম, মানসিক সমস্যা কম। 2 দিন না ঘুমালে মাথা গরম হয়ে যায়। এই যে রিল্যাক্সেন্ট দেওয়া হয়, হ্যাঁ, অ্যান্টি ডিপ্রেসিং, কিছু না, অ্যান্টি অ্যাংজাইটি এজেন্ট। ফাইনালি অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ। অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ আপনি ভালো মতো জানেন, অ্যান্টি ফার্টিলিটি ড্রাগের মধ্যে কি হয়, যাতে ফার্টিলিটি অ্যান্টি মানে কি, উল্টা ফার্টিলিটি মানে ফার্টাইল পাওয়ারটা কমে যায় বা না হয়, তাই না? কি করা হয় দেখবেন, একটা যে ডিম থেকে কি হয়, ডিম থেকে চিকেনের বাচ্চা হয়, তাই না? এই যে আমাদের অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ গুলো, এই একই কথা, নো এগ নো প্রেগনেন্সি, এটা যে মেডিসিন গুলো করা হয় যাতে এগটা না হয়, এগ না হলেই তাহলে আমাদের ফ্যামিলি প্ল্যানিং। হ্যালো,
জি স্যার। এই যে এগুলো কিচ্ছু না, এগুলো একটা হরমোনের কন্ট্রাসেপ্টিভ কিচ্ছু না, একটা ইস্ট্রোজেন প্রজেস্টেরন আর একটা স্যার অ্যান্টিফার্টাইল ড্রাগটা কি স্যার, মানে এটা তো পরবর্তীতে দেখা গেল কোনো মানুষের মানে বাচ্চা 2-3টা মারা গেছে, তখন তো স্যার বিপদে পড়ে যাবে হ্যাঁ স্যার। না স্যার অ্যান্টিফার্টাইল এন্টিফার্টিক। যেগুলো স্যার ইউজ করা হয়, তাদের যদি পরবর্তীতে দেখা গেল যে কোনো একটা অ্যাক্সিডেন্টে বাচ্চা কাচ্চা মারা গেছে, হুম। তখন তো স্যার একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। তার নো নো থেকে নো, স্যার এটা হচ্ছে মেথড এন্টিফার্টিক। ইউজ করা বেটার না? এখন এটা ডিপেন্ড করে আপনি এখন সারা পৃথিবীতে এন্টিফার্টিক কনসেপ্টটা কোথায় চলে আসছে, আমাদের বাংলাদেশে কখন চলে আসছে? এই 20 বছর আগে, তাই না? জি স্যার। আপনি আপনি বলছেন ম্যাথড ইউজ করা দরকার, ইউ আর রাইট, সেই আনসারটা আমার কাছে আছে। এই অনেকেই করে কি প্রজেস্টেরন এগুলো নেয়, অনেকেই দেখবেন। এই দেখেন, এই কথা দেখেন, আর স্যার পপুলেশনে আরেকটা স্যার, বাংলাদেশ। এই বলেন স্যার বলেন। মিনস্ট্রাল সাইকেলের যদি স্যার জ্ঞানটা সবাইকে প্রপার ভাবে দেওয়া হয়, তাহলে তো জানবে যে কখন কি করতে হবে না করতে হবে। হ্যাঁ, এই যে বললাম প্রপার জ্ঞানটা দেওয়া হয় না, সেই কথা দেখেন, একটু বললাম যে এই জন্য দেখবেন দেখেন আমি বলি, এই যে বাংলাদেশে 1980 সালে, এই যে এটা পপুলেশনের বাংলাদেশ 1918 সাল থেকে 2000 সাল, এই 18 সালে কত লোক সংখ্যা ছিল, আর 2000 সালে কত হইলো? এই দেখেন আস্তে 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 পৃথিবীর একটা সময় একটা পিক হয়, তাই না? জি স্যার। একটা সময় যে 2017 সাল, এই যে দেখেন, হ্যালো, জি স্যার। পপুলেশন, এটা পপুলেশন, এই যে 2000 দেখবেন, এই যে আস্তে 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 এই যে বাড়লো 1990 সাল পর্যন্ত বা 2000 পর্যন্ত। এই যে ওই 1950 থেকে শুরু করে 1990 পর্যন্ত এই যে বাড়াটা বাড়ছে খুব বেশি। এখন 2007 থেকে 2021, এই বাড়াটা কি একই রকম না অনেকটা স্টাডি? জি স্যার, একটা স্টেবল অবস্থা আছে মোটামুটি। কেন? স্যার এই কেন? সময় স্যার জ্ঞানটা ফ্যামিলি প্ল্যানিং এর সবগুলোর উপরে জোর দেওয়া হয়েছে বেশি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আগে এডুকেশন, এটা খেয়াল রাখবেন যে স্যার আগে মানুষ, এডুকেশন। হ্যাঁ এডুকেশন একটা বিশাল রেভলিউশন, মানুষ যদি শিক্ষিত হয়, যেমন স্লিপ ইজ দ্য বেস্ট মেডিসিন ফর দ্য অড ড্রাগ, জি স্যার। এডুকেশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। এডুকেশন, আপনি কথা বললেন না, ওই আপনি যে ওই মিনিস্ট্রি সাইকেলের প্রতি আমরা জ্ঞান দেওয়া হয়, তাই না? জি স্যার। এই সেই জিনিসটা বলছি যে শিক্ষার হারের সাথে সাথে মানুষের স্বাস্থ্য, জনস্বাস্থ্য ডিপেন্ড। বা পৃথিবীতে একটা দেশ আছে ফিনল্যান্ড, আর ফিনল্যান্ডের জনসংখ্যা গত 100 বছরে কনস্ট্যান্ট, কিভাবে সম্ভব? স্যার ওরা আমাদের, সবাই স্যার আপনি এখন আর নিজেদের। হ্যাঁ। এখন 2020 সালে আছেন আপনি, 2020 জি সাল স্যার। থেকে 21,020, এই 100 বছরে দেখবেন জনসংখ্যা একই। আমাদের এখন 18 কোটি না, 18 থেকে 20 কোটি না? জি স্যার। আগামী 100 বছরে আমাদের ওই যে বেশি গ্রোথ আর হবে না। সর্বোচ্চ স্যার 22 বা এরকম কাছাকাছি, না কারণ না, আমাদের এখন জায়গা এখন মানে যখন মানুষ শিক্ষিত হলেই, স্যার শিক্ষিত হচ্ছে। শিক্ষিত হলে তাকে ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, তাকে বলতে হয় না, একটা ইনবিল্ট সিস্টেম ডেভেলপ হয়ে যায়, তাকে বলতে হয় না কিছু। জি স্যার। হ্যাঁ, কি করতে হবে কি না করতে হবে সব জানে সে। এই জন্য বলা, আমার কথা না, এই জন্য বললাম এডুকেশন ইজ নট পার্ট অফ ট্রিটমেন্ট, এডুকেশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, এডুকেশন ইজ দ্য বেস্ট ড্রাগ। কথা বলতে গেছে, এটা আমার কথা না, আইডিএফ এর প্রেসিডেন্টের কথা। এই জন্য এই যে নিচেরটা আছে আমার কথা, শিক্ষা মানুষকে উদার ও সহনশীল করে, নিজে শিক্ষিত হন, অপরকে শিক্ষিত করতে এগিয়ে আসুন। আমার বাবার নামে একটা ফাউন্ডেশন আছে, আমি তার ডিরেক্টর। এই কথা লিখছি, শিক্ষা অনেক শিক্ষা হয়, আপনার টলারেন্স শিক্ষা হয়, এই বললাম না, এডুকেশন ইজ নট এ পার্ট অফ ট্রিটমেন্ট, ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ, এখন মনে করেন যে একটা কি খাচ্ছেন, কি টেস্ট করতেছেন না করতেছেন, তাই না? আপনি যদি, হ্যালো, জি স্যার। হ্যাঁ, আপনি বাজারে আলু পটল কিনতে গেলে 3টা দোকান কিনে যান, তাই না? আপনি ওষুধ খাচ্ছেন যেখানে আপনার জীবন মরণ সমস্যা, তো ওষুধটা দেখে নেবেন না কি দিচ্ছে কিনা দিচ্ছে, টেস্ট করছেন, রেজাল্টটা কি, প্রথমে জিনিসটা পড়লেও তো বোঝা যায়, তাই না? কোন রিপোর্ট দিচ্ছে, রেফারেন্স রেঞ্জটা কত, আমার রেঞ্জটা থেকে কত বেশি কত কম, ওগুলো দেখলে কিছুটা বুঝতে পারবেন না? জি স্যার। হ্যাঁ, জিনিসটা সবকিছু লেখা আছে, শিক্ষিত মানুষ বুঝতে পারে, অশিক্ষিত মানুষ বুঝতে পারে না। লেখা আছে, আপনার ভ্যালু যদি 4 হয়, রেফারেন্স রেঞ্জ 4 থেকে 6, তাহলে কোনো সমস্যা নাই। বুঝে না বলে ওখানে হাইলাইট করে দিতে হয়, মার্কার দিয়ে করতে হয়, তারপরেও বোঝে না, তাই না? একটা বোঝার মানুষ, এক একটা মানুষ বোঝে এক এক রকম, তাই না? এই যে আমরা শেষের দিকে আসছি, আর 10 মিনিট ক্লাস নিব, তাই না? এন্টি ডায়রিয়াল ড্রাগ, ডায়রিয়া কার হয় না এরকম কেউ আছে? ডায়রিয়া, না স্যার। হ্যাঁ, শুধু বাংলায় আমরা বলি যে লুজ মুভমেন্ট অফ বাউল, না নর্মালি আনইউনিফর্ম স্টুল উইদাউট মিউকাস এন্ড ব্লাড, এই যে হয়, এটা নর্মালি ইনফেকশনের জন্য হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয়। এটা কি হয়, একটা আছে অ্যাকুট ডায়রিয়া, আর একটা আছে পার্মানেন্ট। একুট গেলেন কোথাও, নতুন আত্মীয় বাসায় গেলেন, নতুন হোটেলে খাইলেন, নতুন জায়গায় গেলেন, খাইলেন দিলেন, 2 দিন 3 দিন হলো ভালো হয়ে গেল। আর কিছু কিছু ডায়রিয়া আছে পার্মানেন্ট, সারা জীবন রয়ে যায়। হ্যাঁ,
এখন এই যে ডায়রিয়া পড়ার আগে আমরা একটা স্মল স্টোমাক, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন। এখন স্মল ইন্টেস্টাইনের লম্বায় বেশি না লার্জ লার্জ স্যার স্মলটা স্যার লম্বায় বেশি। স্মল বেশি স্যার। স্মল বেশি। কোনটা কত সেন্টিমিটার জানা আছে? স্যার ভুলে গেছি, পড়ছিলাম হ্যাঁ সম্পূর্ণ। ঠিক আছে ঠিক আছে, স্মলটা লম্বা বেশি পেছনে থাকে তো। এখন খাবারটা যদি হজম হয়, ডাইজেস্ট হয়, যদি ভিতরে আমাদের রেকটাল দিয়ে চলে আসে কোনো সমস্যা নেই। ডায়রিয়াতে কি হয়? ডায়রিয়াতে আমরা বলি না লুজ মোশন, তাই না? জি স্যার। লুজ মোশন হয়, একটা ব্যাকটেরিয়া কাজ করছে, ব্যাকটেরিয়ার কারণেই ওটা হয়। এখন এই যে ক্রনিক ডায়রিয়া বা অ্যাকুট ডায়রিয়া, এই লুজ মোশন হয় যখন ব্যাকটেরিয়া শরীর থেকে কি বের হয়ে যায়? পানি এবং শরীর থেকে কি বের হয়? পানি এবং লবণ স্যার। লবণ স্যার। লবণ। পানি এবং লবণ বের হয়ে যায়, তাই না? পানি এবং অনেকগুলো অ্যাকুট ডায়রিয়া, ক্রনিক ডায়রিয়া, অনেক ক্ষেত্রে ডায়াবেটিস হলে, অনেক ক্ষেত্রে হাসপাতালে থাকলে হাসপাতালে ডায়াবেটিস বিভিন্ন কারণে হয়। এখন এই যে থেরাপিউটিকের মধ্যে কি আছে বললাম, ট্রিটমেন্ট ফ্লুইড ডিপ্লেশন। ফ্লুইড মানে আমরা ওআরএস খাই, তাই না? ওআরএস খাই, মেইনটেনেন্স অফ নিউট্রিশন, ড্রাগ থেরাপি, অনেক কিছু করা হয়। এই যে আমরা আশা করবো ডেভেলপমেন্ট অফ ওরাল হাইবা। হ্যালো হ্যালো, উর্মিলা শূন্য রাত্রে জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ এই যে বললাম না, দেখেন বারডেমের কেউ গেছে, এরকম বারডেমের দেখছেন কখনো? বারডেমের লোগো দেখছেন? হ্যালো, না স্যার। বারডেমের লোগো দেখবেন যে ট্রাফিকের সিগন্যাল রেড, গ্রিন, ইয়েলো আছে না, তিনটা। বারডেম ঠিক আছে, বারডেমকে আমরা বলি 3D। বারডেমের একটা কনসেপ্ট আছে 3D। 3D হচ্ছে, প্রথমটা হচ্ছে 3D, একটা ডায়েট, প্রথমে ডিসিপ্লিন, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে ডায়েট, DIET, আর 3 নম্বর হচ্ছে ড্রাগটা 3 নম্বরে সবার স্যার আগে এটা তো discipline। স্যার ডায়াবেটিসের স্যার 3D। হ্যাঁ সেটাই কথা বলছিলাম, বার্ডেন তো ডায়াবেটিস ফ্রি হ্যাঁ, স্পেশাল। ডায়াবেটিস সমিতিটা প্রতিষ্ঠা বার্ডেম, সবাই বার্ডেম নাম চিনে। এই যে বললাম ওখানে মানুষ ডিসিপ্লিন, ওখানে রাতের খাবার কয়টা দেওয়া হয় জানেন? না স্যার। 6 PM। মানুষ ডায়াবেটিস হাসপাতাল আসলে এমনি ভালো যায়, কেন ভালো যায়? ওখানে নিয়ম, যতটুকু খাওয়া দরকার ততটুকু খাবার দেবে, উল্টে সিধে দেবে না। আমরা তো 12টার সময় খাই, কিন্তু ওখানে 6টার সময় যায়। হ্যাঁ, এই যে ওরাল, আমরা বললাম শরীর থেকে বের হয়ে যায় লবণ এবং পানি, তাই না? কিন্তু আমরা যখন এই যে ওআরএস তৈরি করতে কি লাগে? স্যার গুড় লাগে, আর স্যার গুড় বা চিনি, লবণ আর পানি। গুড় বা চিনি, তাই না? জি স্যার চিনি। এখন আমার কথা হচ্ছে, এই যে চিনি ইউজ করলাম, এই যে আমার শরীর থেকে বের হয়ে যাচ্ছে পানি এবং লবণ, আমরা বুঝবো স্যার গুড় বা ইলেকট্রোলাইট চিনি। বের হচ্ছে স্যার, হ্যাঁ, আমরা electrolyte- গ্লুকোজ কেন দিচ্ছি? হ্যাঁ, আমাদের বের হচ্ছে ইলেকট্রোলাইট বের হয়ে যাচ্ছে, তাহলে আমরা চিনি কেন দিব? এই যে ওআরএস ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা পড়ছি যে হিস্টরি অফ ডেভেলপমেন্ট অফ ওআরএস। হ্যালো, জি স্যার। হ্যাঁ, ওআরএস এর ভেরি ইন্টারেস্টিং হচ্ছে যে ওআরএস এর ডেভেলপমেন্ট হয়েছে 1971 সালে। 1971 সালে, মানে আমার কথা হচ্ছে মানুষের কি ডায়রিয়া 1971 সালে আগে মানুষের ডায়রিয়া হইতো কি হইতো না? স্যার হতো। ওই তো অবশ্যই হইতো স্যার। হ্যাঁ, বললাম না, এই যে ট্র্যাডিশনাল TCM বলে, ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, ওই দেখা যাচ্ছে যে চাইনিজরা করতো কি, পেট খারাপ হলে বা ডায়রিয়া হলে ওটা ভাতের মার খাইতো। হ্যালো, জি স্যার। চাইনিজরা ভাতের মার খাইতো, ভাতের মার ভালো লাগে না, ভাতের মারের সাথে করতে একটু লবণ দিয়ে খাইতো। এই যে পরবর্তীতে দেখেন, ওইটাই কিন্তু স্যার স্যালাইন, ভাতের মারের সাথে লবণ দিলে না, ওই আজকের যে ওআরএস আছে না, জি স্যার। এই মেইন কনসেপ্টটা কিন্তু ওইখান থেকে আসছে। ওখান থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু সব এই যে বেশি ডেভেলপমেন্টটা ওআরএসটা ফাইনাল ডেভেলপমেন্টটা কোথায় হয়েছে? ফাইনাল ডেভেলপমেন্টটা বাংলাদেশে হয়েছে, আইসিডিডিআরবিতে হয়েছে। এই যে বললাম লং স্টোরি, মেক দ্য স্টোরি শর্ট, লং স্টোরি, তার মানে তবে আইসিডিডিতে বিশাল ডেভেলপমেন্ট আছে। আগে করতে কি, মানুষ ডায়রিয়া হলে মানুষ এরকম এই ওআরএসটাকে মানুষ ইনজেকশন দিত। এই ইনজেকশনটা দেওয়া সহজ না কঠিন? স্যার কঠিন। কঠিন স্যার। কঠিন। এই 1971 সালে যখন আমাদের 1 কোটি মানুষ ইন্ডিয়াতে গেল,
একটু ইন্ডিয়াতে গেল, এখন ঘরে এদের তো আর সবাই কন্ডিশনটা সম্ভব না, এখন খাবার খাবার আলাদা, পরিবেশ আলাদা, মানে সবাই ডায়রিয়া হচ্ছে। তখন ওয়ারেসটা হচ্ছে মানুষের তো একটু মনে করলো কি এত কন্ডিশন দেওয়া সম্ভব না, যে মুখের মধ্যে দিয়ে দাও। দেখা গেল এই যে মুখের মধ্যে দেওয়াতে অনেক মৃত্যুটা অনেক কমে গেল। মিরাকল ডিসকভারি। এই 1971 সালে যুদ্ধ না হলে হয়তো বা এটা এটা ডিসকভারি আরো অনেক সময় লাগতো। মুখে খাওয়ার পর দেখা গেল যে এটা মিরাকল ডিসকভারি হয়ে গেল কি, যে না সেটা কি বাংলাদেশে স্যার করা হয়েছে না স্যার, হ্যাঁ। ইন্ডিয়ার স্যার এইগুলো? ওই যে প্রথমে রিফিউজি ক্যাম্পে করা হয়েছে, তারপরে ওখান থেকে আইডিয়া পাওয়া গেল, তারপরে বাংলাদেশে মতলব চাঁদপুর কুমিল্লা ওইখানে পাইলট স্টাডি করা গেছে, তারপরে ফাইনালি হয়েছে বাংলাদেশে এটা বাংলাদেশে এটা ওই কনসেপ্টটা পাওয়া গেছে ওই 1971 সালের যুদ্ধের ময়দানে। ক্রেডিটটা আমাদের স্যার, অ্যাপ্লাই করছে হ্যাঁ, আমাদের উপর। আইসিডিআরবি এবং ভেরি ইন্টারেস্টিং। আইসিডি এটা দেখেন, যে লেখা আছে আইসিডিআরবি, যে এটা আমার কথা আছে না, যে আইসিডিআরবি লিডিং সেন্টার এরাই তৈরি করছে। এটা আমার না, ক্রেডিটটা আপনার না, ক্রেডিটটা আমাদের। হ্যাঁ, স্যার আইসিডিআরবি 50 বছর অন্তত একটা আবিষ্কার হয়েছে আমাদের দেশ থেকে। এটা আবিষ্কার ঠিক না, এটা অনবরই এটা বলে আবিষ্কার না, এটা বলে রিডিসকভারি। এটা আমাদের বাংলাদেশে অন্য জায়গায় আফ্রিকার দেশে হয়েছে একটা। আফ্রিকার দেশ ওই আর্মিটা কাজ করতে হয়েছে মানুষের, ওই আর্মি পার্সনটা এখানে আসছিল। হ্যালো, জি স্যার। আফ্রিকার জঙ্গলে মানুষ না খেয়ে মতো, এই ওয়ারেসটা ওরা তৈরি করছে, ওখানে মানুষকে খাওয়াইছে। বাংলাদেশে একটা ডেভেলপমেন্ট পলিশ হয়েছে। ওই বাঙালিদের রোল ছিল না, ওই যে আর্মিটা ওখানে ছিল, যে আর্মি অফিসারটা ওখানে ছিল, যেখানে কাজ ওই আর্মি অফিসারটা আইসিডিবি কাজ করতো, ওই মানুষ তো ওইটা, এটা বাঙালির মাথা থেকে আসে নাই। জি স্যার। হ্যাঁ, ভাগ্য ভালো ওই আর্মি অফিসারটা এখানে আসছিল, ওনার মাথা থেকে আসছিল, আমরা ওয়ার্কার হিসেবে কাজ করছি। স্যার ওরে বাংলাদেশি বানায় দেওয়া উচিত ছিল স্যার। ঠিক আছে বললাম, এটা বলে ডিসকভারি না, এটা বলে রিডিসকভারি। কোনো জায়গায় ডিসকভারি হচ্ছে, পুলিশ হয়েছে শুধু, তাই না? জি স্যার। হ্যাঁ, এই যে লেখা আছে আইসিডিআরবি আর ওয়ারেস, দি হিস্ট্রি অফ মিরাকল ডিসকভারি। ঠিক আছে, 1960 সাল, 1977 সাল, হ্যাঁ, 1993 সাল, অনেকটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এটা সবচেয়ে বড় কথা, আমাদের বাঙালিদের একজন বিশাল রোল আছে। বাঙালির রোলটা কি ছিল জানেন? না স্যার। উনি প্যাটেন্ট, PATEN, প্যাটেন্ট শব্দটা শুনছেন? জি স্যার, সত্য। সত্য। এই সত্যটা তারা করে নাই, এটা সারা পৃথিবীর মানুষদের উন্মুক্ত করে দিচ্ছে। যে এই প্যাটার্ন করতে যদি প্যাটার্ন করতে 2 থেকে 5 বছর লাগে, তার কথা ছিল এই প্যাটার্ন এই সময় অনেক মানুষ মারা যাবে, কি দরকার? এটা আমরা বাংলাদেশে যে উজ্জ্বলতার কারণে দেখুন সারা পৃথিবীর মানুষ ওই বললাম যে এখন তো এই স্পোর্টস লাইনটা ডিফারেন্ট স্টেজে চলে আসছে, কিন্তু এই স্পোর্টস লাইন এই এমন একটা জিনিস, এত সিম্পল জিনিস, তাই না? লবণ পানি এবং আর কি, লবণ পানি আর কি সুগার, তাই না? এটা হাইড্রেশন হয়ে যায়, রিঅ্যাকশন হয়। আমার কথা হচ্ছে এই যে পড়াইছি না, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ফ্যাসিলিটেড ডিফিউশন, আজকের নতুন জিনিস পাবো কো ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ যখন একটা বেশি থেকে কমে যায়, ওটাকে কি বলে? বেশি থেকে কম, বেশি থেকে কমে গেলে কি বলে? প্যাসিভ ডিফিউশন। অ্যাক্টিভ স্যার, বেশি থেকে কমে গেলে অ্যাক্টিভ, আর বেশি থেকে কমে গেলে প্যাসিভ, এমনি যায়। আর কম থেকে বেশি গেলে অ্যাক্টিভ। জি স্যার। কম থেকে বেশি গেলে অ্যাক্টিভ। জি স্যার। একটা হচ্ছে একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। এখন দেখেন এই যে এটাকে পাইলাম না, আমাদের ইন্টেস্টাইনাল স্ট্রাকচার, ইন্টেস্টাইন, এখানে গ্লুকোজটা থাকে লো আর সোডিয়াম থাকে হাই, কিন্তু এর ভিতরে সোডিয়ামটা থাকে, গ্লুকোজটা এখানে বাইরে লো, ভিতরে হাই, আর এখানে সোডিয়ামটা লো, ভিতরে হাই। এখন সোডিয়ামটা বাইরে বেশি না ভিতরে বেশি? সোডিয়ামটা বাইরে বেশি স্যার। বাইরে বেশি। এখন ভিতরে ঢুকবে, প্যাসিভ ভাবে ঢুকবে, তাই না? জি স্যার। এখন এই যে গ্লুকোজটা বাইরে বেশি না কম? বাইরে কম, ভিতরে বেশি, তাই না? এটা কিভাবে ঢুকবে? অ্যাক্টিভ স্যার। কিন্তু আরেকটা কথা আছে এখানে, সে যদি সোডিয়ামের সাথে সাথে ঢুকে, দুইজনে একসাথে ঢুকে, এইটাকে বলে কো ট্রান্সপোর্ট। হ্যাঁ, এখানে ঢোকার পরে আলটিমেটলি ব্লাডে চলে আসে। এই যে সোডিয়ামের এটা আছে, বললাম এই অবস্থায় এই যে
লিউমেনের ভিতরে ইপিসিলের ভিতরে এখানে সোডিয়ামটা একা একাই ঢুকতে পারে না, সোডিয়ামটা একা একাই ঢুকতে পারে না। এই দেখবেন স্যার শেষ করেন, আমাদের যেতে হবে স্যার। হ্যাঁ শেষ করতেছি, আর 5 মিনিটের মধ্যে শেষ করবো, 5 স্যার মিনিট একটু কথা বলতাম, আমরা সবাই পরীক্ষা নিয়ে একটু স্যার। একটু একটু হ্যাঁ একটু আর 5 মিনিট তারপরে। এই যে বললাম, এই যে এটা বলি এস এস জি এল পি, সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার। এই যে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, যেখানে সোডিয়াম একা একা ঢুকতে পারে না, যে কোনো আমাদের গ্লুকোজ দিতে হয়, গ্লুকোজ ভিতরে যায় বলে সোডিয়ামটা ভিতরে যায়। বোঝা গেছে এখন কথাটা? হ্যালো হ্যালো স্যার এটা যদি স্যার আরেকবার একটু বলতেন। বললাম এই যে একটা ট্রান্সপোর্টার আছে SGLT1, মানে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1। এই যে এই ট্রান্সপোর্টার ইন্টেস্টাইন লুমেন থেকে ভিতরে যাবে, ভিতরে সোডিয়াম যাইতে পারে না। সোডিয়াম যাওয়ার জন্য সে গ্লুকোজের উপর ডিপেন্ডেন্ট। আমরা বলি যে কো ট্রান্সপোর্ট, গ্লুকোজ গেলেই সোডিয়াম ঢুকতে পারে। যে কারণে আমাদের শরীর থেকে মিনারেল লবণ পানি বের হয়ে যাচ্ছে, আমরা গ্লুকোজ কেন দিচ্ছি? গ্লুকোজ এই কারণে দিচ্ছি, ওই গ্লুকোজের সাথে সাথে সোডিয়ামটা যায়। এইটা বলে কো ট্রান্সপোর্ট, সোডিয়াম আর গ্লুকোজ একসাথে যায়। সোডিয়ামটা গ্লুকোজের উপর ডিপেন্ডেন্ট। কথা বোঝা গেছে? তো স্যার সোডিয়ামটা স্যার তো শরীরের বাইরে বেশি থাকে, মানে সেলের বাইরে। তো স্যার সেলে তো এমনিতেই স্যার প্যাসিভলি যাওয়ার না, এই যে বললাম ইন্টেস্টাইন লুমেন ভিতরে যাবে, সোডিয়াম এমনি যেতে পারে না। সোডিয়াম পটাশিয়াম পাম্প লাগে, সোডিয়াম এমনি যেতে পারে না। এই ব্লাড থেকে সোডিয়াম পটাশিয়াম পাম্প এমনি যাবে তা না, কিন্তু এই জায়গায় যায় রেস্ট্রিক্টেড। ব্লাডের মধ্যে সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স হয় সোডিয়াম পটাশিয়াম পাম্প দ্বারা। আর এই ভিতরে সেলের মধ্যে যাবে এটাতে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 দ্বারা। হ্যালো, জি স্যার। এক্সট্রা লবণ আপনার শরীরের বাইরে থেকে চলে আসবে, কিন্তু শরীরের সেলের ভিতরে ঢুকতে গেলে অনেক মেকানিজম আছে, সেলের ভিতরে ঢুকতে পারবে না। জি স্যার। ঠিক আছে, এপিসিএল সেলের ভিতরে ঢোকার এপিসিএল সেলের ভিতরে ঢোকার মেকানিজম একটা আছে, সে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1। লাস্টলি এই যে আমরা বলি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যে অনেকে শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট দুই রকম, একটা হচ্ছে মুখে, একটা লাঙ্গে। এই যে লাঙ্গের শ্বাসকষ্ট হয়, আমরা বলি একটা ব্রঙ্কাইটিস, একটা নিউমোনিয়া, তাই না? নিউমোনিয়া বিভিন্ন কারণে হয়। দেখবেন এই যে এই লাংটা হয় কি, লাংয়ের মধ্যে পানি জমে, অনেকের পানি জমে যায়। যদি পানি জমে যায়, যদি একটা দেখেন বাম পাশে দেখেন পানি জমে নাই, ডান পাশে পানি জমে গেছে, তাহলে এই যে বাম পাশে শ্বাসটা নিতে খুব তাড়াতাড়ি চলে যায়। আর এই পানির ভিতর যে বাতাসটা আসে, বাতাসটা টানতে অনেক এই শ্বাসকষ্ট হয়, এই কারণে পানি জমে যায় বলে শ্বাসকষ্ট হয়। হ্যাঁ, এই আর কি। ফাইনালি টিউবারকুলোসিস, এটা হয়, আমরা বলি অনেক ক্ষেত্রে বিসিজি ইনজেকশন দেই, বিসিজি টিকা দেই, এটা টিউবারকুলোসিস কাজ করে। এই আর কি। বলেন হ্যালো হ্যালো জি স্যার। হ্যাঁ, এই যে বললাম না, এডুকেশন ইজ দ্য চিপেস্ট এন্ড মোস্ট এফিক্টিভ ট্রিটমেন্ট ফর ডায়াবেটিস। আমার কথা না, এই যে ডক্টর লিও ক্যারলের কথা, এই যে তিনি প্রেসিডেন্ট ছিলেন, আইডিএফএস ছিলেন। এখন আমরা বলি না, আমরা সবসময় করি কি, আমরা আমাদের আশপাশে হার্বাল জিনিস খাই, এই যে বললাম লবণ গুড় শরবত খাই, বললাম এই যে আমি হয়ে যাই হই। এই যে এটা নোবেল প্রাইজ 1998 সাল। এই বিজ্ঞানীর নাম হচ্ছে লুইস ইগনারো। উনি আমার ল্যাবে আসছিলেন, আমার কয়েকবারে আসছিলেন, আমি জাস্ট কয়েকবার অনেকদিন ছিলাম। এই দেখো, এই লোকও হার্বাল ড্রাগ খায়। হার্বাল ড্রাগ খাওয়ার কিছু না, গাছপালা লতা পাতা আমরা যেটা খাই, আমেরিকা তো খাই, সব জায়গায় খাই। কথা হচ্ছে না, চিনলে জড়ি, না চিনলে জঙ্গলের খড়ি, তাই না? এটা ন্যাচারাল, সবাই খায়। হ্যাঁ, সবাই খায়। আমার সৌভাগ্য হয়েছে যে এইরকম নোবেল লাইটের সাথে আমি ছিলাম, দেখছি, কাছ থেকে মিশছি, আমার ল্যাবে আসছিল, অনেক কথা বলছি। ঠিক আছে, আমার কথা শেষ। এখন আপনাদের কিছু কথা থাকলে বলেন। এখানে শেষ কথা দুইটা, এই যে এডুকেশন ইজ দ্য চিপেস্ট and most effective treatment for diabetes. কথা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আর এর চেয়ে বেশি কথা বলার আমার সুযোগ নেই, সময় কম। আমার 409 কোর্স এখানে শেষ, কিন্তু 306 কোর্সটা আমি আজকে একটা নেব এবং 24 তারিখে নেব। এবং বলেন, আপনাদের কোনো কথা থাকলে বলেন, পরীক্ষা সংক্রান্ত পরীক্ষা অন্য কোর্স। 24 তারিখে তো পরীক্ষা আছে স্যার আমাদের। হ্যাঁ, 24 তারিখ সকাল 8টার সময় পরীক্ষা না আপনাদের? স্যার 8টাতে আমাদের দুইটা পরীক্ষা শুরু হয়েছিল, তার জন্য স্যার আমরা একটা চেঞ্জ করে নিয়েছি। অপশন এখন আমাকে বলেন। এখন স্যার আমি বলবো পরে আপনি যদি ক্লাস নিতে পারেন নিয়েন স্যার। না, আমার 409 এখানে শেষ, 409 কিছু নাই। হ্যাঁ স্যার। কিন্তু 300 সেদিন 24 তারিখ 300 স্যার পরীক্ষাটা হচ্ছে 3টা 40 না?
তাহলে তো স্যার হয়ে গেল স্যার, আমরা 11টা হ্যাঁ। থেকে পরীক্ষাটা দিব, দেন স্যার হ্যাঁ। আপনি ক্লাসটা করবো। আমাদের 400 ক্লাস পরীক্ষা এখানে শেষ। তারপর আপনারা ঠিক যদি কোনো আছে। মনে করেন যে দরকার আর হবে বলেন রিভিউ ক্লাস করবেন, আমাকে বললে, আমাকে একদিন আগে বললে আমি কথা বলবো। বলেন বলেন। আর একটু কথা বলতে হবে। স্যার আমাদের ওই প্রি ফাইনালের যে ইয়েটা স্যার, ওইটা যদি আপনি এমসিকিউ টাইপের আমাদের গুগল ফর্মে পরীক্ষা নিতেন, আমাদের জন্য মনে হয় সুবিধা হতো স্যার। তো ঠিক আছে, আপনাদের যেটা সুবিধা হয়, আমি ওটা না করে আমি একটা ইয়ে করতে পারি যে আরো জি, সহজ স্যার। করতে পারি। হ্যাঁ, যে ঠিক আছে, আমি আপনার প্লিজ স্যার আপনি এই জিনিসটা একটু দেখেন স্যার। ভাইভা তো অনেক দিলাম স্যার, ভাইভা স্যার একটা ভাত টিপলেই বোঝা যায় স্যার ভাত হয়েছে কিনা। স্যার বলেন, আমি আমাদের দিকটা একটু দেখতেন খুব ভালো হতো স্যার। কোনটা আমাদের কোনটা? রাত্রে অনেক রাত হয়ে যায় বা অনেক ঝামেলা হয়। হ্যাঁ, তারপর আমি ভাইয়ের পক্ষে। হ্যাঁ, হ্যাঁ, স্যার আমিও ভাইভার পক্ষে স্যার। আপনি গুগল ফর্মে কিছু নেন আর ভাইভাতে কিছু নেন বা 5 মার্ক নেন স্যার। ঠিক আমাদের আছে, 20 ঠিক মার্কের আছে। যখন ভাইভা হয়ে যায়, আমরা কনফিউশনে থাকি যে স্যার আমরা রেজাল্টটা করতে পারবো কিনা বা ইয়ে হবে কিনা স্যার। এই ধরনের একটু কিন্তু গুগল ফর্মে হলে আমাদের পড়া হয়, প্রশ্নগুলো সম্পর্কেও জানা হয় স্যার, আমাদের অ্যান্সারটা করেও মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই জন্য বলছিলাম স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনার কি চান, আমাকে একটা ইমেল করেন বা মেসেঞ্জারে দেন, আমি চিন্তা ভাবনা করে স্যার আমরা। আমাদের ওই সিটি দুইটার মার্ক একটু যদি আজকেই দিয়ে দিতেন, তাহলে আমরা হ্যাঁ। মার্কসটা মিলাই স্যার পড়াশোনার ব্যাপারটা একটু থাকে হ্যাঁ। স্যার, মার্কস দেখার উপরে ডিপেন্ড করে অনেক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি মার্কটা দেখেন, আমি এখনই শেয়ার করতেছি। হ্যাঁ, যদি ঠিক এক আছে। মিনিটের মধ্যে। হ্যাঁ, ঠিক আছে স্যার গত ক্লাসের শীট গুলো কিন্তু পাইছি। শীত কিসের দরকার? দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার। রেজাল্ট কি দেখা যাচ্ছে? চলে গেছে স্যার। স্যার হ্যাঁ? কেটে গেছে আবার। দেখেন, দেখা যাচ্ছে কি? এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে স্যার। জি স্যার এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, ইয়েস নো? স্যার এটা 409 বলতে গেলে স্যার প্রেজেন্টেশন প্লাস ইয়ে ওইটা না স্যার? হ্যাঁ, হ্যাঁ, তার প্রেজেন্টেশন দেখেন। ঠিক আছে, নিচে ঠিক দেখেন। আছে। স্যার আর একটু উপরে নেন স্যার, এগুলো ছবি উঠাইছি, আর একটু উপরে নেন স্যার। উপরে বা নিচে দেখেন। আপনি গ্রুপে যে দিতে পারি। হ্যাঁ, হ্যাঁ তাহলে দিয়ে দেন স্যার, ওটা বেটার হবে। তো তাহলেই হবে স্যার। ঠিক আছে, ঠিক আছে। আমি একটু পরেই 5 মিনিট পরে গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে ইনশাআল্লাহ। স্যার, তাহলে আমরা লিভ নিলাম। ওকে স্যার। লেবনা। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার